আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে যেটা বোঝানো হয় যে বায়োটেকনোলজির বর্তমানে যে কাজগুলো করা হয় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাকচুয়ালি একটা প্রসেস যার মাধ্যমে আমরা এক ধরনের জীবের মধ্যে অন্য কোনো জীবের ডিএনএকে ইনকর্পোরেট করতে পারি এবং দেখা যায় যে তার মাধ্যমে আমরা যেটা অ্যাকচুয়ালি করি সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও যেটাকে বলা হয়, সেই জিএমও অর্গানিজম তৈরি করি। এবার সবসময় বলা হয় যে সিলেক্টিভ ব্রিডিং বা হাইব্রিডাইজেশনের তুলনায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি। কারণ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অ্যাকচুয়ালি এই জন্য বেশি ভালো, তার কারণটা হচ্ছে হাইব্রিডাইজেশন টেকনিক যেটা হয় বা সিলেক্টিভ ব্রিডিং যেটাকে বলা হয় সেটা দুটো উন্নত উদ্ভিদের মধ্যে ক্রস করানো হয়। এবার উন্নত উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে সেখানেতে চেষ্টা করা হয় যে দুজনকারই ভালো বৈশিষ্ট্যগুলো সেক্ষেত্রে আসবে। কিন্তু যদি কোনো সময় দেখা যায় যে কোনো ভালো একটা ক্যারেক্টার সেটা যদি রিসেসিভ হয়, তাহলে সেখানে কিন্তু ক্রসিংয়ে বা হাইব্রিডাইজেশনের থ্রু দিয়ে তার কিন্তু কোনোদিনই এক্সপ্রেশন হয় না। তাহলে সেক্ষেত্রে যেটা আমরা কাজ করতে চাইছি সেটার ফ্রুটফুল রেজাল্ট সেখানে কিন্তু সিলেক্টিভ ব্রিডিং বা হাইব্রিডাইজেশন আসবে না। আবার অন্যদিকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এমন হয় যখন আমরা এই ক্রসিং করাতে যাচ্ছি তখন ভালো ক্যারেক্টারের সাথে লিঙ্কড অবস্থায় অন্যান্য ক্যারেক্টারও কিন্তু অনেক সময় মানে পরবর্তী জেনারেশনে চলে যায়। এবার সেক্ষেত্রে দেখো যে সিলেক্টিভ ব্রিডিং করলে ভালোর সাথে সাথে খারাপ জিনিসও চলে যেতে পারে। তো সেই জন্য জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমে কি করা হয়, পার্টিকুলার যে ডিএনএটাকে আমরা চাইছি সেই ডিএনএটাই যেহেতু কেটে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য তার সাথে কিন্তু অপ্রয়োজনীয় কোনো সেকেন্ড কোনো ক্যারেক্টার অ্যাকচুয়ালি কোনোদিনই আসার সেখানে কোনো সম্ভাবনা থাকে না। আরেকটা জিনিস হচ্ছে হাইব্রিডাইজেশন দেখো রিলেটেড স্পিসিসের মধ্যেই করা সম্ভব। যে ধান গাছের একটা ভ্যারাইটির সঙ্গে ধান গাছেরই অন্য একটা ভ্যারাইটির আমরা ক্রস করাতে পারি, কিন্তু ধান গাছের সাথে অন্য পুরো আলাদা স্পিসিসের ক্যারেক্টার কখনো দেখো চেঞ্জ করতে পারি না। কিন্তু যখন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হয়, আমি ধান গাছের সঙ্গে যে কোনো গাছ, হয়তো আমি দেখা যাচ্ছে যে একটা ধান গাছ যেটার প্রোডাকশন খুব ভালো কিন্তু প্রচুর পোকা হয় এবং ওই ধান গাছটা থেকে যার জন্য ওই পোকা হওয়ার জন্য তার ফসলটার প্রচুর ক্ষতি হয়। তো সেই জন্য আমরা যদি চাই যে ওখানে আমরা জানি যে নিম গাছেতে অ্যাকচুয়ালি পোকা হয় না। এবার যদি ধান গাছেরটাকে বাঁচানোর জন্য আমরা নিম গাছ থেকে যদি তার ডিএনএটা কেটে নিতে পারি, যেটা থেকে ওর ওই মানে পাতার মধ্যে একটা গন্ধ সৃষ্টি হয় যেটাকে পোকারা অ্যাভয়েড করে, তাহলে সেটা যদি আমি ইন্ট্রোডিউস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ধান ফলন হচ্ছে এবং ধান গাছের যে পাতা রয়েছে সেই পাতার যে স্বাদ বা পাতার যে গন্ধ সেটা খুব একটা ভালো না হওয়ার জন্য অটোমেটিক্যালি পতঙ্গের যে সংক্রমণ যেটা হচ্ছে সেই পতঙ্গের সংক্রমণটা কিন্তু কম হবে। তাহলে সেখানে দেখো আমি আমার প্রয়োজনীয় জিনিসটাও পেলাম এবং শুধু যেটুকু চাইছি শুধু সেটাই একমাত্র পরিবর্তন হচ্ছে, বাকি কিন্তু কোনো ক্যারেক্টার সেখানে আসছে না। তো এই ধরনের জিনিস হলে রিলেটেড স্পিসিস না হলেও কিন্তু এই বৈশিষ্ট্য চলে আসে। এবং আগেও বলেছি দেখবে যে জেলিফিশের জিন কেটে নিয়ে সেটা গাছে দেওয়া হয়েছে বা সেটা অন্যান্য প্রাণীতে দেওয়া হয়েছে, তার মানে কোনো রেস্ট্রিকশন নেই। একটা অ্যানিমাল থেকে জিন নিয়ে প্লান্টে দিয়ে দেওয়া যেতে পারে, প্লান্ট থেকে কোনো ক্যারেক্টার নিয়ে সেটা অ্যানিমালসের মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে এবং সেটা প্রয়োজন পড়লে ব্যাকটেরিয়ার মধ্যেও দিয়ে দেওয়া যেতে পারে। তাহলে দেখো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যখন তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু এমন কোনো বাইন্ডিংস নেই যে স্পেসিফিক সেম গ্রুপের জীবের মধ্যে ক্রসিং করাতে হবে বা কিছু, এখানে কিন্তু যে কোনো রকমভাবে আমরা ক্রসিং করাতে পারি। কিন্তু অবশ্যই এখানে একটা জিনিস যে হাইব্রিডাইজেশন বা সিলেক্টিভ ব্রিডিং এটা খুব ইজি একটা প্র্যাকটিস যেটা যে কোনো মানুষই কিন্তু খুব সহজে করতে পারে। কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করার যে ব্যাপারটা সেইটা কিন্তু যে কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, সেটা একদম প্রপার বায়োটেকনোলজিক্যাল ল্যাব যেগুলো রয়েছে সেইখানেতেই এক্সপার্ট মানুষজনই একমাত্র এই কাজগুলো করতে পারে, আদারওয়াইজ কিন্তু কেউ করতে পারে না। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি দুজনকার মধ্যে পার্থক্য। এবং বর্তমানে দেখো যে এরকম প্রচুর জিনিস ওইভাবে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করা হয়েছে, যেমন গোল্ডেন রাইস, যে নর্মাল আমরা যে ভাত খাই সেই ভাতের যে চাল রয়েছে সেই প্লান্টের মধ্যে দিয়ে এখন যেটা করেছে সেটা হচ্ছে যে গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস যেটা হয় সেটা হচ্ছে ড্যাফোডিলস বলে একটা ফুল হয়, তার থেকে বিটা ক্যারোটিন জিনটাকে নিয়ে চালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এখন যে চালটা তৈরি হচ্ছে তার মধ্যেতে অ্যাকচুয়ালি বিটা ক্যারোটিন তৈরি হচ্ছে এবং যখন খাবারের মাধ্যমে এটা আমরা খাচ্ছি তাহলে ভাতের সাথে সাথে স্বাদ কিন্তু সেরকম খুব একটা পরিবর্তন হয় না। অনেকে রংটার জন্য একটু অ্যাভয়েড করে থাকে, কিন্তু যদি এটা খাওয়া হয় তাহলে
তাহলে দেখা যায় যে এমনি নর্মাল যে খাবার খাচ্ছি তার সাথেই কিন্তু ভিটামিন এ আমাদের বডির ভেতরে ঢুকছে, এবং আমরা জানি যে ওটা নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা যেটা সেটাকে আটকায়, বা চোখের প্রবলেম বা স্কিনের প্রবলেমগুলোকে অ্যাকচুয়ালি সলিউশনের জন্য ভিটামিন এ হচ্ছে দেহের জন্য খুব ভালো। তো সেই জন্য গোল্ডেন রাইস সেইভাবে প্রিপেয়ার করা হয়েছে, এবং এইটার ন্যাচারালি দেখা যায় যে এর পুষ্টিগুণ কিন্তু নর্মাল ভাতের থেকে অনেক বেশি। ঠিক একই রকম দেখা যায় যে ফসলের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পোকা এসে ফসল নষ্ট করে দেয়, সেই জন্য বর্তমানে যেটা করা হয় সেটা হচ্ছে বিটি ক্রপ তৈরি করা হয়েছে। বিটি ক্রপে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া থেকে একটা ক্রাই প্রোটিন, যে ক্রিপ্টোক্রোম বলে অ্যাকচুয়ালি, সেই ক্রিপ্টোক্রোম প্রোটিন সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কোনো উদ্ভিদের মধ্যে। এবার সেটা তুলো দিয়ে এটা সূচনা হয়েছিল যে বিটি কটন, কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে বিটি ব্রিঞ্জাল মানে বেগুনের ক্ষেত্রে বা অন্যান্য ফসলের ক্ষেত্রেও কিন্তু এই বিটি ক্রপ তৈরি করা হয়েছে। তো সেখানে যখনই এই ক্রপটা অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে এবং এটাকে মাঠের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে, যখনই পোকা এগুলোকে খেতে যাচ্ছে, মেনলি লেপিডোপ্টেরা মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রজাপতির যে গ্রুপটা, তো সেই গ্রুপ বা মথ গ্রুপটা যখনই এদের খাবার খেতে যাচ্ছে, তখন এটা যখনই ওদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে যায়, ওই অ্যাকচুয়ালি ক্রাই প্রোটিন যেটা সেটা ওদের স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পর স্মল ইন্টেস্টাইনের যে অ্যালকালাইন এনভায়রনমেন্ট সেটাতেও সক্রিয় হয়ে যায়, এবং সক্রিয় হয়ে যেটা করে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ভেতরের যে ওয়াল সেই ওয়ালটাকে নষ্ট করে দেয়। কিন্তু বিটি ক্রপ শুধুমাত্র অ্যাকচুয়ালি পোকাদেরই ক্ষতি করছে, কারণ আমাদের যদি খাবারের মধ্যেতে অ্যাকচুয়ালি ওই প্রোটিনটা যায় আমাদের কিন্তু কোনো প্রভাব নেই, কারণ আমাদের স্মল ইন্টেস্টাইনে পৌঁছাবার আগে স্টম্যাক ক্রস করতে হয়, আর স্টম্যাকের মধ্যে প্রচুর পরিমাণে এইচসিএল সিক্রেট হয়, যে এইচসিএল এর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু ওই মানে ক্রাই প্রোটিন যেটা ক্রিস্টালাইন প্রোটিন যেটা ওটা পুরো ডিস্ট্রয় হয়ে যায়। তো ন্যাচারালি দেখা যায় যে বিটি ক্রপ যেটা, সেই বিটি ক্রপ কিন্তু অনেকটাই অ্যাডভান্স অ্যাকচুয়ালি মেথড, এবং সেই ক্ষেত্রে দেখো কোনো রেস্ট্রিকশন নেই যে স্পেসিফিক একটা জায়গা থেকে, দেখো এটা আনা হয়েছে অন্য একটা গাছ থেকে, এর ক্ষেত্রে জিনটা আনা হয়েছে অন্য ব্যাকটেরিয়া থেকে, তো ন্যাচারালি এর কিন্তু রেজাল্ট যেটা সেই রেজাল্টটাও কিন্তু অনেক বেশি পাওয়া যায়। তাহলে সেই কারণেই দেখা যায় যে হাইব্রিডাইজেশন বা সিলেক্টিভ ব্রিডিংয়ের থেকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেটা সেটা তৈরি করা কিন্তু অনেক বেটার। কিন্তু অবশ্যই এখানে এক্সপার্ট মানুষজন সেখানেতে প্রয়োজন, কারণ যে কোনো মানুষ কিন্তু এই কাজ যেগুলো সেই কাজগুলো করতে পারে না। অন্যদিকে দেখো হিউম্যান ইনসুলিন প্রোডাকশন, যে হিউমিউলিন যেটা বলা হয়, তো এমনিতে প্রচুর মানুষজনের অ্যাকচুয়ালি ইনসুলিনের অভাবের জন্য ব্লাড সুগারের পেশেন্ট হয়, এবং প্রচুর মানুষজন দেখা যায় যে এই মানে ব্লাড সুগার এখন কিন্তু এই যেটাকে আমরা অ্যাকচুয়ালি ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে পেশেন্ট অ্যাকচুয়ালি ব্লাড সুগারে তারা আক্রান্ত হয়। তো তাদের জন্য অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইনসুলিনের ব্যবস্থা করা হয়, যেটা কি বলা হয় হিউমিউলিন। সেই হিউমিউলিনও কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এই সেম টেকনিকে ইউজ করা হয়। এবার যখনই এই রকমভাবে অ্যাকচুয়ালি মানে ইনসুলিন প্রোডাকশন করা হয়, ধরো সেই মেথড কিভাবে আমরা অ্যাপ্লাই করি, যখনই আমরা কোনো সময় ধরো হিউম্যান ইনসুলিন প্রোডাকশন করতে যাব, তো সেখানেও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির হেল্প নেওয়া হয়। তো প্রথমেই যেটা করা হয় সেটা হচ্ছে সবার ফার্স্টেতে অ্যাকচুয়ালি জিন অফ ইন্টারেস্ট, অর্থাৎ যে জিনটা বা যে ডিএনএটা আমরা চাইছি সেই ডিএনএটাকে আমাদের সবার প্রথম কিন্তু জোগাড় করতে হবে। তো যেটা নর্মালি করা যায় যে ধরো ডাইরেক্টলি আমরা যদি সেই ডিএনএটাকে ইউটিলাইজ করতে চাই, তো যে কাজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয় সেটা হচ্ছে ওই যে ডিএনএটা, সেই ডিএনএটা থাকে কোথায়, সেটা হচ্ছে সেলের মধ্যে। এবার আমরা দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে যে হিউম্যান জিনোম প্রজেক্টের হেল্প নিয়ে অ্যাকচুয়ালি হিউম্যান ইনসুলিন জিন কোন ক্রোমোজোমে আছে সেটাকে আইডেন্টিফাই করা যেতে পারে, এবং সেখান থেকে ডিএনএ যে পোর্শনটা রয়েছে সেই ডিএনএ পোর্শনটাকে কেটে ওখান থেকে বার করা যেতে পারে। অথবা আর একটা কাজ যেটা করা হয় সেটা হচ্ছে যে কাজটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়, সেটা হচ্ছে আমরা জানি যে ইনসুলিন নর্মালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের দেহের প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। তো প্রথমেই যেটা করা হয় সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একজন মানুষের দেহ থেকে যে সেই বিটা সেল যেটা সেই বিটা সেলটাকে নির্গত করা হয় অপারেশন করে করে একজন মানুষের দেহের অ্যাকচুয়ালি প্যানক্রিয়াসের যে বিটা সেল রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, সেখান থেকে কিছু বিটা সেলকে কালেক্ট করা হয়, কালচার মিডিয়ামে সেই বিটা সেলটাকে একটু বাড়িয়ে নেওয়া হয়। এবার বিটা সেল যেহেতু দেখো ইনসুলিন প্রোডাকশন করছে, তাহলে ন্যাচারালি বিটা সেলের মধ্যে ইনসুলিনের আরএনএ, তার সাইটোপ্লাজমের মধ্যে ইনসুলিনের আরএনএ প্রচুর পরিমাণে থাকে। তো অ্যাকচুয়ালি সেই আরএনএ গুলোকে সেপারেট করে নেওয়া হয়। এবার যখনই আমরা আরএনএ পেয়ে যাই
তখনই সেই আরএনএর ওপরেতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইম আছে, যেটা আমরা ম্যাক্সিমাম আরএনএ ভাইরাসের দেহের মধ্যে খুঁজে পেয়ে যাই, যেমন এইচআইভি ভাইরাস বা করোনা ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো সেই অ্যাকচুয়ালি মানে ওখানেতে ওই সমস্ত ভাইরাসের দেহ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে ইউজ করে ওই আরএনএ, ইনসুলিনের আরএনএ থেকে ইনসুলিনের ডিএনএ তৈরি করা হয়। কারণ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটার কাজ হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা। এবং যখনই ওইভাবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইউজ করে আমরা ওরকমভাবে ডিএনএ তৈরি করবো আরএনএ থেকে, তখন সেই ডিএনএটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। তো দেখা যায় যে বায়োটেকনোলজিক্যাল ল্যাবেতে এই কাজটা খুব করা হয়, যে আরএনএকে কালেক্ট করা হয় এবং সেখান থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। এবং যখনই সেই ডিএনএটাকে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম, তাহলে দেখো আমরা যেটা আমাদের জিন অফ ইন্টারেস্ট, অর্থাৎ যে প্রোটিনটা বা যে ইনসুলিনটা আমরা প্রডিউস করতে চাইছি, তার ডিএনএটা কিন্তু আমাদের হাতে চলে এসছে। এবার আমাদের যেটা করতে হবে যে এই ডিএনএটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। এবার নর্মাল যদি সাধারণ কোষের মধ্যেতে এই ইনসুলিনের ডিএনএটাকে ইনসার্ট করিয়ে সেই কোষটার মধ্যে ইনসুলিন প্রোডাকশন করতে হয়, তাহলে দেখা যায় ইউক্যারিওটিক কোষের যেহেতু সেল ডিভিশন রেট খুব স্লো, সেই জন্য ওরা কিন্তু খুব বেশি পরিমাণ মানে অ্যাকচুয়ালি বিজনেস পারপাসে বা ধরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পারপাসে যখন সেইভাবে ইনসুলিন তৈরি করতে যাওয়া হবে ইউক্যারিওটিক সেলে, তাতে কিন্তু খুব বেশি পরিমাণে প্রোডাকশন পাওয়া যাবে না। তো সেই জন্য অ্যাকচুয়ালি টার্গেট করা হয় যেটা, সেটা হচ্ছে প্রোক্যারিওট সেল, অর্থাৎ ব্যাকটেরিয়াকে। কারণ আমরা জানি যে ব্যাকটেরিয়ার গ্রোথ রেট হচ্ছে খুব ফাস্ট। ব্যাকটেরিয়া সেল 20 মিনিট অন্তর অন্তর ডিভাইড করে, এবং ওরা যখন ডিভাইড করে সংখ্যায় বাড়ে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, 16টা, 32টা, মানে দ্বিগুণ হারে তারা অ্যাকচুয়ালি বাড়ছে। এবার যেহেতু তারা জিওমেট্রিক গ্রোথে বাড়ে, তাহলে অটোমেটিক্যালি দেখা যায় যে যদি অ্যাকচুয়ালি এই ডিএনএটা এটা ব্যাকটেরিয়ার বডির ভেতর প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে এই ডিএনএটা কিন্তু প্রচুর পরিমাণে সংখ্যাতেও বাড়বে এবং ইনসুলিনও প্রোডাকশন করবে, যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার দেহতে অনেক বেশি। এবং ন্যাচারালি যেটা বলা হয় যে অ্যাকচুয়ালি যে 10 গ্রাম ব্যাকটেরিয়া যদি তাকে কালচার মিডিয়াম মানে তাকে অ্যাগারজেল মিডিয়ামে রেখে দেওয়া হয়, তাহলে 10 গ্রাম ব্যাকটেরিয়া একদিনে বেড়ে 1 টন ব্যাকটেরিয়াতে কনভার্ট হতে পারে। তাহলে গ্রোথ রেটটা হচ্ছে ব্যাকটেরিয়ার হিউজ, যেটা কিন্তু কোনোদিনই ইউক্যারিওটিক সেলেতে কোনোদিনই সম্ভব না। তো সেই কারণেই কি করা হয়, টার্গেট করা হয় যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে। তো সব থেকে কমন যে ব্যাকটেরিয়া নেওয়া হয় সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া, কারণ ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের দেহের ভেতর থাকে এবং এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এবার দেখো ইকোলাই ব্যাকটেরিয়ার মেন ডিএনএতে আমরা যদি কোনো চেঞ্জ করতে যাই, অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ার মেন ডিএনএতে যদি আমি ইনসুলিনের জিনটা ইনকর্পোরেট করতে চাই, তাহলে সেখানে কিন্তু কোনো রকম ত্রুটি যদি হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু এই ব্যাকটেরিয়াটা ডিভিশনটাই স্টপ করে দেবে। সেই জন্য টার্গেট করা হয় যেটা, সেটা হচ্ছে আমরা জানি যে ব্যাকটেরিয়ার স্পেশালিটি হচ্ছে তাদের মেন ডিএনএ ছাড়াও কিছু এক্সট্রা ডিএনএ থাকে, যেগুলোকে বলা হয় এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ বা বলা হয় প্লাজমিড। তো সেই প্লাজমিডকে অ্যাকচুয়ালি টার্গেট করা হয়। প্রথমেই যেটা করে সেটা হচ্ছে যে কিছু ব্যাকটেরিয়া ধরে নেওয়া হলো ইকোলাই ব্যাকটেরিয়া, এবার লাইসোসোম অ্যাপ্লাই করে এর সেল ওয়াল যেটা, সেই সেল ওয়ালটাকে বা সেল মেমব্রেন যেগুলো রয়েছে আউটার কভারিং, সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এবার ডিস্ট্রয় করার পর সেখান থেকে যে প্লাজমিড ডিএনএ রয়েছে, সেই প্লাজমিড ডিএনএটাকে সেপারেট করা হয়। এবার প্লাজমিড ডিএনএটাকে একটা এনজাইম হয় ডিএনএ কে কাটার জন্য, কারণ এই প্লাজমিড ডিএনএ তো রিং শেপ ডিএনএ। তো সেখানে তো দেখো যদি আমি ডিএনএটাকে কাটতে না পারি, তাহলে যে জিন অফ ইন্টারেস্ট যেটা ইনসুলিনের ডিএনএ আছে, সেটা আমি এখানেতে ইনকর্পোরেট করব কিভাবে। তো এটা কাটার জন্য একটা এনজাইম কাজ করে, যেটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এই এনজাইমটা দিয়ে ডিএনএ কাটা হয়, সেই জন্য এটাকে নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে মলিকিউলার সিজার বা যেটাকে বলা হয় আণবিক কাঁচি। এবার দেখো এটা যখনই এই রিং মানে এই যে প্লাজমিড যেটা রয়েছে, সেই প্লাজমিডটাকে কাটলি, এটা দেখো ওপেন হলো। এবার তার সাথে সাথে জিন অফ ইন্টারেস্টটাকে ওর গায়েতে নিয়ে চলে আসা হচ্ছে, এবং একটা এনজাইম হয় যে এনজাইমটা আবার এদের ডিএনএ গুলোকে অ্যাটাচ করতে হেল্প করে, যেটাকে বলা হয় লাইগেজ। লাইগেজকে বলা হয় মলিকিউলার গ্লু। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আর লাইগেজ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মাঝে মাঝেই কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে মলিকিউলার সিজার আণবিক কাঁচির নাম কি, আর মলিকিউলার গ্লু আণবিক আঠার নাম কি। তো সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এবং লাইগেজ। তো সেটা দিয়ে দেখো এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়। এবার অ্যাকচুয়ালি দেখো যে ব্যাকটেরিয়াটা থেকে এই প্লাজমিডটা বার করা হয়েছিল, সেই ব্যাকটেরিয়াটাকে তো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো এবার যেটা করা হয় যে এই প্লাজমিডটাকে নিয়ে
এই সেম ক্যাটাগরির ব্যাকটেরিয়াতে, অর্থাৎ ইকোলাই থেকে আমরা এই প্লাজমিডটাকে এক্সট্রাক্ট করেছিলাম, সেকেন্ড একটা ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে তার দেহের ভেতরেতে এটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবার যখনই সেই ব্যাকটেরিয়াটার মধ্যেতে আমরা এই প্লাজমিডটাকে ঢুকিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সেই ব্যাকটেরিয়াটা যত দেখো ডিভাইড করে করে বাড়বে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই, নেক্সট জেনারেশনের প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যেই যতগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে, তাদের মধ্যে কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএ যে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, মানে রিকম্বিনেন্ট যে ডিএনএটা যেটা রয়েছে, সেই রিকম্বিনেন্ট ডিএনএটাও কপি হয়ে হয়ে যাবে। হয়তো ওই ব্যাকটেরিয়াটা ডিভাইড করতে করতে একটা থেকে দুটো, চারটে, আটটা, 16টা, 32টা তৈরি করলো, তো ন্যাচারালি প্রত্যেকটার ভেতরেই কিন্তু একটা করে এইরকম রিকম্বিনেন্ট প্লাজমিড থেকে যাবে। এবং এর সাথে সাথে শুধু রিকম্বিনেন্ট প্লাজমিড থাকবে তা না, যখন এই ব্যাকটেরিয়ার মধ্যেতে এই ডিএনএ থেকে ব্যাকটেরিয়ার প্রয়োজনীয় প্রোটিনগুলো যখন তৈরি হতে যাবে, তার সাথে সাথে কিন্তু ইনসুলিন প্রোটিনটাও তৈরি হবে। কিন্তু ইনসুলিন তো ব্যাকটেরিয়ার কোনো কাজে লাগবে না, সেই জন্য ইনসুলিন প্রোটিন যেটা তৈরি হলো সেটা কিন্তু ব্যাকটেরিয়ার দেহের মধ্যেই স্টোর হয়ে থেকে যাবে। এবার যখন আমাদের প্রয়োজন হবে বা আমাদের যখন মনে হবে যে এখানেতে যথেষ্ট পরিমাণ ব্যাকটেরিয়া কালচারটার মধ্যে যথেষ্ট পরিমাণ এরকম ইনসুলিন যুক্ত অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে, তখন সেই ব্যাকটেরিয়া কলোনি থেকে আমরা বেশ কিছু ব্যাকটেরিয়াকে সেখান থেকে বার করে নেবো এবং সেখান থেকে লাইসোজাইম অ্যাপ্লাই করে ব্যাকটেরিয়াগুলোকে ডেস্ট্রয় করে দেবো এবং সেখানে ইনসুলিন যে প্রোটিনটা রয়েছে সেটাকে পিউরিফাই করে, সেটাকে বিশুদ্ধ করে আলাদা করে এক্সট্র্যাক্ট করে নেবো এবং সেইটাই কিন্তু ওইভাবে আলাদা করে অ্যাকচুয়ালি বাজারেতে হিউমিউলিন হিসেবে, হিউম্যান ইনসুলিন হিসেবে বাজারেতে বিক্রি করা হয়। তো এইভাবেই কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কাজ করা হয়। এবার যখনই দেখো এইভাবে অ্যাকচুয়ালি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইউজ করা হচ্ছে, তাহলে এখানে দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা হোস্ট সেল, মানে যেখানেতে আমরা অ্যাকচুয়ালি বলছি নতুন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যেতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এই যে দেখো ডিএনএ যেটা প্রবেশ করানো হলো সেইটাই হচ্ছে, সেটা কি বলা হয় যেটা, সেটা হচ্ছে ডিএনএ ইনসার্ট। এবার দেখো এই ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে যত কালচার করে বাড়ানো হবে, সেখান থেকে দেখো অটোমেটিক্যালি ইনসুলিন প্রোডাকশন হতে থাকবে, যেটা একটু আগেই বললাম। আর ইনসুলিন যেহেতু ব্যাকটেরিয়া ইউজ করছে না, সুতরাং ওর দেহের মধ্যে ওগুলো স্টোর হতেই থাকবে। তো সেই কারণে যখন আমাদের প্রয়োজন পড়বে তখন ওই ব্যাকটেরিয়াগুলোকে আমরা ডিস্ট্রয় করে ইনসুলিনটাকে পিউরিফাই করে আলাদা করে নেবো এবং সেইটা কি ওইভাবে করে বাজারেতে অ্যাকচুয়ালি কিন্তু বিক্রি করা হয়। তো এইভাবেই কিন্তু ইনসুলিন প্রোডাকশন হচ্ছে আর্টিফিশিয়ালি, এবং আমাদের বাজারের মধ্যে যত ইনসুলিন অ্যাকচুয়ালি ইনজেকশন হিসেবে বিক্রি করা হয়, সবই জানতে হবে সবই কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের ভেতরেতে এই ইনসুলিনগুলো সব প্রডিউস করা হচ্ছে এবং একই মেথডে, এই যে মেথডটা এখানেতে আমি এক্সপ্লেন করলাম সেইভাবেই কাজটা করা হয়। এবার দেখো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির এই যে কাজটা রয়েছে, এই কাজটা করার জন্য কিন্তু অনেক কটা জিনিসের সেখানে প্রয়োজন, বেশ কিছু এনজাইমসের প্রয়োজন, প্লাজমিডের প্রয়োজন। তো তার ভ্যারাইটিগুলো সম্পর্কে আমরা দেখবো যে কি কি এনজাইম সেখানেতে লাগছে, সেই এনজাইমগুলো কোথা থেকে পাওয়া যায়, প্লাজমিডই বা কোথা থেকে পাওয়া যায় এবং কিভাবে সেগুলোকে ইউটিলাইজ করা হয়। এবার সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস এটাকে বলা হয় মলিকিউলার সিজার। একটু আগেই দেখো আমরা পড়লাম যে এন্ডোনিউক্লিয়াস মেনলি যেটা কাজে লাগে সেটা হচ্ছে ডিএনএ কে কাটার জন্য অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের প্রয়োজন। সবার ফার্স্টেতে এই এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছিল যেটা, সেটা হচ্ছে স্টুয়ার্ট লিন এবং ওয়ার্নার আউটবার। তো এই দুজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি 1963-তে এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেয়। এন্ডোনিউক্লিয়াস হচ্ছে একটা এনজাইম যেটা ডিএনএ কে কেটে ছোট ছোট টুকরে ভেঙে দিতে পারে। এবার ডিএনএ কে যখন কাটছে তখন মেনলি ডিএনএর যে অংশটাকে এরা নষ্ট করে সেটা হচ্ছে ডিএনএর এই সাইডে অ্যাকচুয়ালি ফসফোডাইএস্টার বন্ড থাকে। ওরা যেটা করে সেটা হচ্ছে এই ফসফোডাইএস্টার বন্ডগুলোকে ভেঙে দেয়। তো সেই জন্যই এটা ডিএনএ কে ছোট ছোট পার্টে ভেঙে দিতে পারে। এবার এন্ডোনিউক্লিয়াস যেটা হয়, সেই এন্ডোনিউক্লিয়াসের মানে ধারণাটা সবার প্রথম দিয়েছিল যেটা, সেটা হচ্ছে লিন আর আরবার। কিন্তু সবার প্রথম তিনজন সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি এন্ডোনিউক্লিয়াস তারা কিন্তু ব্যাকটেরিয়ার দেহ থেকে সেটাকে এক্সট্র্যাক্ট করে এবং সেই ব্যাকটেরিয়াটা যেটা ছিল সেটার নাম হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েন্সি, এবং ওরা অ্যাকচুয়ালি যে মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটাকে ওখান থেকে বার করেছিল সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে হিন্ট 2। অ্যাকচুয়ালি হিন্ট এটা অ্যাকচুয়ালি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, সেইখান থেকে অ্যাকচুয়ালি HIN এই কথাটা এসছে। এবার দেখো এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, আর এখানে ডি যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে বিভিন্ন রকম ভেরিয়েশন বা বিভিন্ন যে স্পিসিস হয় সেটাকে বোঝাচ্ছে। আর টাইপ 2 দিয়ে বোঝানো হয় যেটা, সেটা হচ্ছে টাইপ 2। মানে এই টাইপ 2 সম্পর্কে একটু পরেই দেখো পড়বো যে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলতে কি বোঝানো হয়। এবার সবার ফার্স্টেতে অ্যাকচুয়ালি স্মিথ
এবং উইলকক্স এবং কেলি বলে তিনজন সায়েন্টিস্ট সবার ফার্স্টে 1968-এ এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি HIN2 এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা সবার ফার্স্টেতে তারা আইসোলেট করে। এবার সেই কারণেই দেখো এই মানে সবার ফার্স্টেতে মানে মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কথা বলেছিল যেটা, সেটা হচ্ছে লিন আর আরবার, কিন্তু সবার প্রথম ওটাকে আইসোলেট করেছিল সেটা হচ্ছে স্মিথ, উইলকক্স আর কেলি। এবার এখানকার মধ্যে ফার্স্ট ডিসকভার্ড অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে HIN2, এইটা প্রায় শর্ট কোশ্চেনে আসে। তো এন্ডোনিউক্লিয়াস হচ্ছে একটা উৎসেচক যেটা ডিএনএ এর ফসফোডাইএস্টার বন্ডকে ব্রেকডাউন করে ডিএনএ কে ছোট ছোট পার্টেতে কেটে দেয়। এবার অ্যাকচুয়ালি এখনো অবধি প্রায় 230টা ব্যাকটেরিয়ার স্ট্রেনের ওপরেতে রিসার্চ করা হয়েছে এবং প্রায় 900টার মতো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এখনো অবধি কিন্তু মানে ডিসকভার। এবার দেখা যায় এই নিউক্লিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি একটা উৎসেচক যেটা ডিএনএ কে ছোট ছোট অংশে কেটে দেয়। এবার দু রকম টাইপের নিউক্লিয়াস হয়, একটা হচ্ছে এক্সোনিউক্লিয়াস, একটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ কে সাইড প্রান্ত থেকে কাটতে কাটতে যাবে, তো সেইগুলোকে বলা হয় এক্সোনিউক্লিয়াস। আর এন্ডোনিউক্লিয়াস মানে হচ্ছে যেটা ডিএনএ কে মাঝখান থেকে কাটবে। এবার ন্যাচারালি দেখা যায় যে এক্সোনিউক্লিয়াস যে জিনিসটা এটা হচ্ছে কোনো ডিএনএ কে নষ্ট করার জন্য ইউজ করা হয়, এবং এই এন্ডোনিউক্লিয়াস এক্সোনিউক্লিয়াস এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার একটা ইমিউন সিস্টেম। অ্যাকচুয়ালি দেখো আমাদের দেহেতে যখন কোনো জীবাণু ঢোকে আমাদের দেহেতে ডাব্লিউবিসি কি করে, সেই প্যাথোজেনকে ডিস্ট্রয় করে। এবার ব্যাকটেরিয়ার দেহেতেও কি হয়, ভাইরাস অনেক সময় নিজের ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহেতে দিয়ে দেয়। আমরা জানি ব্যাকটেরিওফাজ সে যখনই নিজের ডিএনএটা ভাইরাসের দেহেতে, এই ভাইরাস আর কি, ধরো ব্যাকটেরিওফাজ যে ভাইরাস, সেই যখনই ব্যাকটেরিয়ার দেহেতে নিজের ডিএনএটা দিয়ে দেয় সেই ডিএনএটাই কিন্তু ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে এবং সেখানে গ্রো করে তার দেহের মধ্যে প্রচুর ভাইরাস তৈরি করে এবং ব্যাকটেরিয়া সেলটাকে ডিস্ট্রয় করে দিয়ে বেরিয়ে চলে যায়। এবার দেখো এই ধরনের ইনফেকশনকে আটকানোর জন্য ব্যাকটেরিয়া নিজের দেহের মধ্যে যেটা তৈরি করে সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস আর এক্সোনিউক্লিয়াস। যখনই দেখা যায় যে কোনো একটা ব্যাকটেরিয়ার দেহেতে একটা ব্যাকটেরিওফাজ বসেছে, মানে একটা ভাইরাস এসে বসেছে এবং নিজের ডিএনএটা তার মধ্যে প্রবেশ করিয়েছে, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু মানে ওই ব্যাকটেরিয়া নিজেকে বাঁচানোর জন্য এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াস তৈরি করতে স্টার্ট করে। এতে যেটা হয় যে যখনই ব্যাকটেরিওফাজের ডিএনএটা আস্তে আস্তে ব্যাকটেরিয়ার ডিএনএর কাছে আসছে তখন সেই আসার রাস্তাতেই কিন্তু এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াস ওই ডিএনএগুলোকে ছোট ছোট টুকরো করে দেয়। তাহলে যখনই দেখো ওগুলোকে ছোট ছোট টুকরো করে দিল, তাহলে ওই ডিএনএ যেটা অ্যাকচুয়ালি ভাইরাসের যে ডিএনএটা সেটাকে ও পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। তো সেই কারণেই কিন্তু এক্সোনিউক্লিয়াস এন্ডোনিউক্লিয়াস এগুলো ব্যাকটেরিয়ার মধ্যে থাকে। এবার এই জিনিসটা যখনই জানা গেল তখন সেটা কি কাজে লাগিয়ে বায়োটেকনোলজি অ্যাকচুয়ালি কাজে লাগিয়ে সেখানেতে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও যেটা, সেটা তৈরির কাজেতে এই জিনিসটাকে ব্যবহার করা শুরু হলো। এবং সবার প্রথম দেখো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি দিয়ে এই কাজটা কিন্তু শুরু হলো, যেখানে অ্যাকচুয়ালি দেখা গেল যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলে একটা এনজাইম সেখানেতে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে দিয়ে ডিএনএটাকে কাটা হচ্ছে। এবার দেখো যখনই আমরা ডিএনএ কাটছি সেখানে প্লাজমিড ডিএনএ কে কাটার একটা কথা এলো, তাহলে প্লাজমিড ডিএনএ তো চক্রাকার ডিএনএ, তাহলে তার তো কোনো প্রান্ত দেশ নেই। তাহলে ন্যাচারালি দেখো এক্সোনিউক্লিয়াস কিন্তু কখনোই কাজ করতে পারবে না। এক্সোনিউক্লিয়াস সবসময় কি করবে, ডিএনএ যে কোনো সাইড থেকে কাটবে, কিন্তু চক্রাকার ডিএনএর সাইড কোথায়? তো সেই কারণে যখনই আমরা বায়োটেকনোলজিক্যাল কাজ করি সেখানে এক্সোনিউক্লিয়াসের কোনো ভূমিকাই নেই। অ্যাকচুয়ালি বায়োটেকনোলজিক্যাল কাজেতে যে নিউক্লিয়াস ইউজ করা হয় সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। এটা অ্যাকচুয়ালি কি হয়, এন্ডোনিউক্লিয়াস ইউজ করা হয়, কারণ তারা কি করে ডিএনএর মাঝখানের ফসফোডাইএস্টার বন্ড ভাঙে, তাহলে চক্রাকার ডিএনএর মাঝখান থেকে কাটার জন্য আমরা এই এন্ডোনিউক্লিয়াস যে এনজাইমটা সেটাকে ইউটিলাইজ করি। তাহলে সেই ক্ষেত্রেই দেখো যে মলিকুলার সিজার হিসেবে মেনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করা হয়। এবার দেখো এখানে একটা কথা বলা হয় সেটা হচ্ছে রেকগনিশন সিকোয়েন্স। রেকগনিশন সিকোয়েন্স বলতে কি বোঝায়, দেখো কথাটা আমরা বলছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তার মানে দেখো এই কথাটার মধ্যেই পেয়ে যাচ্ছ যে এন্ডোনিউক্লিয়াস যে এনজাইমগুলোকে আমরা ইউজ করছি সেগুলো কিন্তু যেখানে খুশি ডিএনএ কেটে দেবে তা না, তারা একটা স্পেসিফিক সাইটই কিন্তু ডিএনএ কে কাটে। সেই জন্যই অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, কারণ কোনো একটা ডিএনএ কে এন্ডোনিউক্লিয়াস যে কাটবে তার কিন্তু স্পেসিফিক একটা রেস্ট্রিকশন আছে, সে স্পেসিফিক একটা সিকোয়েন্স দেখে তবেই কিন্তু ডিএনএটাকে কাটবে। যেখান সেখান ডিএনএ কে হ্যাপাজার্ড কেটে দিলে সেটা বায়োটেকনোলজিতে কোনোদিনই ইউজ করা যায় না। এবার অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে পোর্শনগুলোকে সিলেক্ট করে, ডিএনএর যে পোর্শনগুলোকে মেনলি সিলেক্ট করে, সেই পোর্শনগুলোর মধ্যে একটা বিশেষত্ব দেখা যায়
সেখানকার ডিএনএ সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি প্যালিন্ড্রমিক সিকোয়েন্স হয়। এবার সবার প্রথম শব্দ আসছে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স জিনিসটা কি, বা প্যালিন্ড্রোম শব্দটার অর্থ কি। প্যালিন্ড্রোম, যেমন দেখো ম্যাডাম, এটা হচ্ছে প্যালিন্ড্রোম। এবার প্যালিন্ড্রমিক যে সিকোয়েন্স বা প্যালিন্ড্রোম যে শব্দ, এটার বিশেষত্ব হচ্ছে এই শব্দটাকে দেখো সামনে থেকে পড়লেও যা হবে, পেছন থেকে পড়লেও তাই হবে। ঠিক একই রকম দেখো মালায়ালাম, এটাকে সামনে থেকে পড়লেও যা হবে, পেছন থেকে পড়লেও কিন্তু এক হবে। এই ধরনের শব্দকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। এবার দেখো যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যখন কোনো ডিএনএ কে কাটে, তখন তার ক্ষেত্রে যেটা বলা হয় যে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। এর অর্থ হচ্ছে ধরো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ স্ট্রাকচার রয়েছে, এবং আমরা জানি এদিকে জি থাকলে এদিকে সি থাকবে, এদিকে এ থাকলে উল্টো দিকে টি থাকবে। এবার খুব ভালো করে দেখো, এটা একটা প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। এই প্যালিন্ড্রমিক সিকোয়েন্স যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এই দিক থেকে যদি তুমি যে কোনো এক দিক থেকে ধরো এর 3' থেকে যদি 5' দিকে পড়ো, দেখো সি টি টি এ এ জি। আর দেখো এইটা এদিকে পড়লাম, এইটা যদি উল্টো দিকে পড়ি, দেখো নিচের স্ট্যান্ডটা মানে এরও যদি 3' থেকে 5' দিকে পড়ি, দেখো সি টি টি এ এ জি। অর্থাৎ এমনভাবে সিকোয়েন্সটা সাজানো আছে যে এই স্ট্যান্ডটাতেও 3' থেকে 5' পড়লে যা হবে, এই স্ট্যান্ডটাতেও 3' থেকে 5' পড়লে তাই হবে। ঠিক দেখো এখানেও তাই দেখাচ্ছে। এর যদি তুমি 5' থেকে 3'এর দিকে যাও, দেখো জি সি এ এ টি টি জি সি। আর এখানেও দেখো 5' থেকে 3' এলে দেখো জি সি এ এ টি টি জি সি। তার মানে দেখো সেম টাইপের সিকোয়েন্স এখানেতে কিন্তু রয়েছে। তো এই ধরনের অ্যাকচুয়ালি সিকোয়েন্সগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এবার অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সবসময় এরকম একটা করে কোনো স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে কাটে, তার মানে হ্যাপাজার জায়গায় কোনোদিনই কাটবে না। এই জন্যই একে কিন্তু বলা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যে যে কোনো জায়গাতে ও কিন্তু কাটবে না। কারণ এটার পেছনে বিশেষত্ব হচ্ছে যে যখনই কোনো একটা ব্যাকটেরিয়ার দেহেতে একটা ভাইরাসের ডিএনএ ঢুকলো, ভাইরাসের ডিএনএটাকে কাটার জন্য অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তৈরি করলো। কোথায় তৈরি করেছে? সাইটোপ্লাজমে। কিন্তু তার নিজের ডিএনএটাও তো সাইটোপ্লাজমে আছে। তাহলে এমন কি বিশেষত্ব আছে যে শুধু ভাইরাসের ডিএনএটাই নষ্ট হবে, কিন্তু ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএটা নষ্ট হবে না? তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি সবসময় যে কোনো ব্যাকটেরিয়া যখনই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তৈরি করছে, তখন এন্ডোনিউক্লিয়াস তৈরি করার সময় ওর নিজের দেহের ডিএনএতে কি কি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে এটা ওর কাছে কিন্তু নোন। সেই জন্য ও এমন অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তৈরি করে, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলো এমন অ্যাকচুয়ালি মানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের এগেনস্টে কাজ করে, যেটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার দেহেতে কিন্তু নেই। এবং সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলো ম্যাক্সিমামই যেটা আছে সেটা হচ্ছে ভাইরাসের দেহেতে। তো ন্যাচারালি যখনই ও ওই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে কাটবে, এরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তৈরি করতে শুরু করবে, তাহলে তারা তো স্পেসিফিক একটা সাইটে গিয়ে কাটবে। এবার সেই রকম সিকোয়েন্স ব্যাকটেরিয়ার নিজের দেহেতে নেই। ব্যাকটেরিয়ার নিজের যেরকম জিনিস আছে তার মানে অন্য, সেটা ছাড়া অন্য ডিএনএকে কাটার মতো করে এনজাইম তৈরি করে। সুতরাং দেখো ওই এনজাইমগুলো কিন্তু ব্যাকটেরিয়া নিজের ডিএনএ চারপাশেও ঘুরে বেড়াবে, কিন্তু ওরকম সিকোয়েন্স ব্যাকটেরিয়ার দেহেতে না থাকার জন্য ব্যাকটেরিয়ার ডিএনএর কোনো ক্ষতি হবে না। কিন্তু ভাইরাসের যে ডিএনএগুলো ঢুকবে, সেই ভাইরাসের ডিএনএগুলোকেও যেহেতু টার্গেট করেছে, ভাইরাসের ডিএনএতে এইরকম সিকোয়েন্স প্রচুর থাকে এবং সেগুলোকে ছোট ছোট টুকরোতেও কিন্তু কেটে দেবে। তার জন্য দেখো সাইটোপ্লাজমে থাকা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএর কোনো ক্ষতি হবে না, কিন্তু ভাইরাসের ডিএনএটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে। তো সেই হিসেবেই ওরা কিন্তু এইরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা সেটা তৈরি করে, এবং সবসময় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তারা কিন্তু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সের ওপরে এসে কাজ করে। এবার যখনই দেখো প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে কাজ করছে, যেমন দেখো এখানেতে একটা ওরকম দেখাচ্ছে যে একটা ধরো রেকগনিশন সিকোয়েন্স আছে। এবার যখন কাটছে ধরো এরকম এ এ টি টি, এদিকেও দেখো এ এ টি টি। এবার যখন দেখো এটা কাটছে, এবার দু রকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাটতে পারে। এমন কাটতে পারে হয়তো দেখা গেল এই জি এর মাঝেতে কাটছে, যখন রেকগনিশন সিকোয়েন্স পেলো এই জি এর মাঝেতে কাটছে, এখানেও জি এর মাঝে কাটছে, আবার উল্টো দিকেও দেখো জি এর মাঝে কাটছে। তার জন্য দেখো যেহেতু এই জায়গার ফসফোডাইএস্টার বন্ড দুটোকে অ্যাকচুয়ালি ভেঙে দিল, তাহলে যখন স্ট্যান্ড দুটো সেপারেট হচ্ছে, তখন কিছুটা করে দেখো স্ট্যান্ডের দুদিকেই আনপেয়ার সিকোয়েন্স আছে। এই ধরনের জিনিসকে বলা হয় যেটা, সেটা হচ্ছে স্ট্যাগার কাট। আর যখন দেখা যায় যে এইরকম যে দেখো এইখানেও একটা এরকম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স সেখানেতে রয়েছে, এবার যখন এটাকে কাটছে, কাটার সময় দেখা যাচ্ছে যে সেখানে যখন সেপারেট হয়েছে, তখন কিন্তু আনপেয়ার সিকোয়েন্স কিছু নেই, পুরোটাই দেখো পেয়ার্ড কন্ডিশনে আছে, ডিএনটা মাঝখান থেকে কেটে দিয়েছে। এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ব্লান্ট কাট। এবার
সবসময় যখনই আমরা মানে মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইউজ করি এনজাইম, সবসময় কিন্তু এমন এনজাইমই চুজ করি যেখানেতে এরকম স্ট্যাগার কাট থাকে। ব্লান্ট কাট হলে আমার প্রয়োজনীয় ডিএনএটাকে আমি এখানে প্রবেশ করাতে পারবো না, কারণ এখানেতে প্রবেশ করাবো কি করে, আর বন্ড ফরমেশনই বা করাবো কি করে। তো সেখানে দেখা যায় যে স্ট্যাগার কাট হলে যেটা সুবিধা হয়, যখনই আমরা প্লাজমিড ডিএনএটাকে কাটছি তাহলে সেখানকার মধ্যে কিছু আনপেয়ার সিকোয়েন্স আছে এবং সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করা হয় জিন অফ ইন্টারেস্ট, যে ডিএনএটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করতে চাইছি, ধরো ইনসুলিনের ডিএনএটা, তার উপরেও ব্যবহার করা হয়। এবং সেই ডিএনএরও সাইডের দিকে ওই রকমই কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাগার কাট মানে যখনই হবে তাহলে সেখানেও কিছু দেখো আনপেয়ার সিকোয়েন্স তৈরি হবে। তো সেই ডিএনএটাকে নিয়ে এসে যখন এখানে বসানো যাবে তখন আনপেয়ার সিকোয়েন্সগুলো নিজেদের মধ্যে বন্ড ফরমেশন করে দেয়, যার জন্য প্রয়োজনীয় ডিএনএটাকে আমি এখানেতে সেই সময় বসাতে পারি। কিন্তু যদি এরকম অ্যাকচুয়ালি ব্লান্ট কাট হয় তাহলে এই ধরনের ব্লান্ট কাট হলে কিন্তু সেটাকে আমরা কখনোই কাজে লাগাতে পারবো না। সেই জন্য দেখো যে সকল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসই যে আমরা ব্যবহার করতে পারবো এমন নয়, যে স্পেসিফিক্যালি কিছু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে যেগুলো আমরা বায়োটেকনোলজিতে ইউজ করতে পারি এবং সেই সমস্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকেই কিন্তু ইউজ করা হয়। এবং সবসময় এমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে মানে ব্যবহার করতে হবে যেখানে কিন্তু এখানে স্ট্যাগার কাট হবে, এবং স্ট্যাগার কাট হওয়ার জন্য সেখানে কিন্তু স্টিকি এন্ড, এই পোর্শনগুলোকে বলা হয় স্টিকি এন্ড, কারণ এখানে দেখো অন্য ডিএনএ এসে অ্যাটাচ হতে পারে। তো সেই সমস্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে ইউজ করা যাবে যারা কিন্তু এরকম ব্লান্ট কাট করবে, যারা স্টিকি এন্ড তৈরি করবে না, সেই সমস্ত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনোদিনই কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করতে পারবো না। এবার বলা হচ্ছে দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের বিভিন্ন টাইপ হয়। এবার দেখো যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কাজ করার জন্য বিভিন্ন জিনিস প্রয়োজন, যেমন ম্যাগনেসিয়াম আয়রন প্রয়োজন, এটা মাঝে মাঝে কোশ্চেন দেওয়া হয় যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের জন্য কোন খনিজ আয়ন প্রয়োজন হয়। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্রয়োজন, এটিপি প্রয়োজন, এবং এস অ্যাডিনোসাইল মিথিওনিন বলে একটা কেমিক্যাল, এটাও কিন্তু প্রয়োজন হয়। এরা সবাই কিন্তু কোফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে সঠিকভাবে কাজ করার জন্য এটা হেল্প করে। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের বেশ কতগুলো টাইপ হয়। এবার যেমন দেখবে একটু আগে ওই যে আমরা বললাম না যে হিন্ড 2, অ্যাকচুয়ালি ওই যে 2 যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের টাইপ। এবার অ্যাকচুয়ালি 3টে টাইপের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হয়। একটা হচ্ছে টাইপ 1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। টাইপ 1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এটা দেখা যায় মোটামুটি 13 থেকে 17 বেস পেয়ারের রেকগনিশন সিকোয়েন্সকে এরা ডিটেক্ট করে। 13 থেকে 17 বেস পেয়ারের রেকগনিশন সিকোয়েন্স মানে হচ্ছে কোনো একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যেটার এক্সপ্যানশন হচ্ছে 13 থেকে 17 বেস পেয়ার। এবং এটার বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু যে জায়গাটাকে এরা অ্যাকচুয়ালি দেখো ডিটেক্ট করলো, ধরো যেখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে এরা সেই জায়গায় কাটে না, এরা কাটছে এর থেকে যেখানটাতে ও সিকোয়েন্সটা যেখানে ও ডিটেক্ট করেছে তার থেকে দেখা যাচ্ছে যে 1000 বেস পেয়ার দূরে একটা কোনো জায়গাকেও কাটছে। এবার যেমন এখানকার কিছু এক্সাম্পল দিয়েছে দেখো, ইকো বি বা ইকো কে, এইরকম কিছু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে। এখানে ইকো কথাটার মিনিং হচ্ছে এসকেরিচিয়া কোলাই, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এই জিনিসগুলো পাওয়া গেছিল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কিন্তু দেখো টাইপ 1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কোনোদিনই আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ইউজ করতে পারবো না, কারণ এই সিকোয়েন্সটা ডিটেক্ট করছে এক জায়গায় আর কাটছে অন্য জায়গায়। তাহলে তুমি কি করে ম্যাচ করাবে, কোনোদিনই ম্যাচ করতে পারবে না। সেই জন্য টাইপ 1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এটা ডিএনএ কেটে টুকরো করার জন্য ব্যবহার হয় ঠিকই, কিন্তু এটা আমাদের মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কোনো কাজে লাগবে না। আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যেটা কাজে লাগে সেটা হচ্ছে টাইপ 2। সেই জন্যই দেখো ওই যে ওখানে পড়েছিল হিন্ড 2, তো ওইটাই হচ্ছে প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা কার্যকারী। তো ন্যাচারালি টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের স্পেশালিটি কি, সে মোটামুটি একটা ছোট প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে ডিটেক্ট করে, মোটামুটি 4টে থেকে 8টা বেস পেয়ারের অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে ডিটেক্ট করে। যেমন এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে 6টা বেস পেয়ার আছে, দেখো এই যে 1 2 3 4 5 6, 6টা বেস পেয়ার রয়েছে। তো সেই রকম সিকোয়েন্স ছোট একটা সিকোয়েন্সকে অ্যাকচুয়ালি ডিটেক্ট করে, এবং যেখানে ডিটেক্ট করলো সেই পোর্শনটাকে, যে জায়গাটায় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা পেয়েছে সেই জায়গাটাতেই ও কাটছে। তাহলে যেখানে ওই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স সেখানেই কাটছে। তাহলে দেখো স্টিকি এন্ড যেগুলো তৈরি হবে সেই স্টিকি এন্ডগুলো কিন্তু মোটামুটি কীরকম তৈরি হবে সেটা কিন্তু আগে থেকেই ডিটারমাইন্ড, যে এইরকম সিকোয়েন্সেই বসবে এবং এই বরাবরই কাটবে। তাহলে স্টিকি এন্ড যেগুলো সেগুলো সেমই তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে দেখো জিন অন্য জায়গা থেকে ডিএনএ এনে এখানে বসাতে আমাদের সুবিধা হবে, কারণ সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করলে সেম স্টিকি এন্ড তৈরি হবে।
তাহলে জিন অফ ইন্টারেস্টকে খুব সহজে কিন্তু প্লাজমিডের মাঝেতে বসিয়ে দেওয়া সুবিধা হবে। তো সেই জন্য সবসময় যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এটাই কিন্তু আমরা সবসময় বায়োটেকনোলজিতে ইউজ করি। এবং দেখো এখানকার যেটা বলা হয় সেটা হচ্ছে প্যালিন্ড্রোম উইথ রোটেশনাল সিমেট্রি। দেখো এটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স অবভিয়াসলি, কারণ GAA-TTC, এখানেও দেখো GAA-TTC। এবার রোটেশনাল সিমেট্রি বলতে বোঝানো হয় যদি এইখানে একটা আমি মানে এখানে একটা আয়নার মতো বসায়, তাহলে দেখো এই দিকটা AAG আর নিচেরটাও দেখো AAG, আর উপরের রাইট সাইডে দেখো TTC, তো এদিকে নিচে লেফট সাইডে দেখো TTC, মানে ঠিক দেখো মিরার ইমেজের মতো এই উপর নিচের জায়গা যেটা সেটা হয়ে আছে। তো সেই হিসেবে ওটাকে বলে রোটেশনাল সিমেট্রি। তাহলে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা আমরা ইউজ করে থাকি, তারা সবসময় প্যালিন্ড্রোম উইথ রোটেশনাল সিমেট্রিকে ডিটেক্ট করে এবং সেখানেতেই আমরা সেই রকমই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে চুজ করি যেগুলো টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। আর সেকেন্ড হচ্ছে যে টাইপ 2 হলেই হবে না, তার সাথে সাথে এমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হতে হবে যেটা কিন্তু সবসময় স্ট্যাগার কাট কাটে, যার জন্য স্টিকি এন্ড তৈরি হয়। ব্লান্ট এন্ড তৈরি হলে সেটা কিন্তু আমরা আবার কাজে লাগাতে পারবো না। আর একটা টাইপের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হয় যেটাকে বলা হয় টাইপ 3 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এটাও কিন্তু মানে বায়োটেকনোলজিক্যাল কাজেতে মানে ব্যবহার করা যায় না, কারণ এরা নন প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে এরা ডিটেক্ট করে। তাহলে এরা দেখো হ্যাপাসাডলি ডিএনএর মাঝে যে কোনো জায়গাকে চুজ করতে পারে যে জায়গায় নন প্যালিন্ড্রোমিক রয়েছে, মানে যেখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স নেই, তাহলে এদের ইউজ করা তো আরও মুশকিল। এবং আরও একটা সমস্যা হচ্ছে যে এরা মোটামুটি যে জায়গাটাকে ডিটেক্ট করে তার থেকে মানে 20 থেকে 30 বেস পেয়ার দূরেতে এরা অ্যাকচুয়ালি ডিএনএকে কাটে। এবার যেমন দেখো এই যে ইকো P1 বা HINT3 এইরকম বেশ কিছু এনজাইম আছে যেগুলো টাইপ 3 এনজাইম, কিন্তু এগুলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলোও কিন্তু আমরা কখনো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহার করতে পারবো না। সবসময় যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, যারা অ্যাকচুয়ালি স্ট্যাগার কাট কাটবে, যার জন্য স্টিকি এন্ড তৈরি হবে। এবার যদি এমন কোনো সময় হয় যে এমন হয়তো একটা রেস্ট্রিকশন এমন হয়তো একটা প্লাজমিড পাওয়া গেছে যে প্লাজমিডটার মধ্যেতে একটা এরকম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স উইথ রোটেশনাল সিমেট্রি আছে, কিন্তু সেইটাকে যখনই কাটতে যাচ্ছে যত কটা এনজাইম এখনো অবধি ডিসকভার্ড হয়েছে বা যত কটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল, তো তাদের মধ্যে কেউই কিন্তু স্ট্যাগার কাট কাটে না। তারা অ্যাকচুয়ালি যেটা করে সবাই কিন্তু ব্লান্ট কাট কাটে। এবার একটা এনজাইম আছে যেটার নাম হচ্ছে টার্মিনাল ট্রান্সফারেন্স। এই টার্মিনাল ট্রান্সফারেন্স ইউজ করে ব্লান্ট কাটকে আবার স্ট্যাগার কাট মানে অ্যাকচুয়ালি ব্লান্ট এন্ডকে স্টিকি এন্ডে কনভার্ট করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা একদম ক্ষেত্র বিশেষেই বা একান্তই না পাওয়া গেলে তখনই এটা ইউজ করা হয়, খুব কমন কিন্তু এটা ইউজ করা হয় না। সবসময় চেষ্টা করা হয় যে টাইপ 2 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইউজ করতে হবে এবং যারা কিন্তু স্টিকি এন্ড প্রডিউস করে। এবার একান্তই যদি দেখা যায় যে স্টিকি এন্ড প্রডিউসিং কোনো এনজাইম নেই বা পাওয়াই যায়নি এখন অবধি রিসার্চে, তখন যেটা করা হয় ব্লান্ট কাটেই ইউজ করা হয়। কিন্তু ব্লান্ট কাটে কাটিংয়ের পর সেখানে টার্মিনাল ট্রান্সফারেন্স বলে একটা এনজাইম ওর মধ্যে দিয়ে দেওয়া হয় মিডিয়ামের মধ্যে। যেমন এই যে দেখো এনজাইমগুলোকে অ্যাড করছে মাইক্রোপিপেট দিয়ে, তো অ্যাড করে কিছুক্ষণ রেখে দিলে দেখা যায় ওই ব্লান্ট কাটের সাইডে কিছু নিউক্লিওটাইড অ্যাড হয়ে যায় এবং যার জন্য ওই ব্লান্ট কাট থেকে ওটা কিন্তু অ্যাকচুয়ালি স্টিকি এন্ড, যেটা সেই ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ডে কনভার্ট হয়। তো এটাও একটু মনে রাখতে হবে যে টার্মিনাল ট্রান্সফারেন্স এনজাইমটা তারা কিন্তু অ্যাকচুয়ালি ব্লান্ট এন্ড থেকে স্টিকি এন্ডে কনভার্ট করে। এবার দেখো চলে আসছি যেটা সেটা হচ্ছে কাটিং সাইট সম্পর্কে। একটু আগেই আমরা বললাম যে যখনই দেখো এই এন্ডোনিউক্লিয়াস কাজ করছে, এন্ডোনিউক্লিয়াসের কাজ করার জায়গা যেটা সেটা হচ্ছে আমরা তো জানি যে ডিএনএ স্ট্রাকচার যেটা হয়, ডিএনএ স্ট্রাকচারের যে দুটো স্ট্যান্ড রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সুগার ফসফেট ব্যাকবোন, সুগার আর ফসফেট অল্টারনেটিভলি রয়েছে। আর এইখানে দেখো বেস পেয়ারগুলো রয়েছে ATGC, এগুলো দেখো বেস পেয়ারগুলো রয়েছে। তো মানে এরা যেটা করে সেটা হচ্ছে দেখো মানে মেনলি এন্ডোনিউক্লিয়াসের কাজ হচ্ছে এই ফসফোডাইএস্টার বন্ড যেগুলো সেগুলোকে ভেঙে দেয়। তো এটাই অ্যাকচুয়ালি দেখো কাটিং সাইটের ক্ষেত্রে এই ফসফোডাইএস্টার বন্ডটাকে রিমুভ করে ওরা কাজটা করে। এবার দেখো বিভিন্ন টাইপের এখানেতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেগুলো খুব বেশি আমাদের ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে দেখো এখানেতে দেয়া হয়েছে। তো এখানে দেখো ইকো R1 যেমন খুব পপুলার, যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, সেটা ছাড়া দেখো এখানে অ্যাকচুয়ালি SAM1 এরকম ALU1 এরকম দেখো বিভিন্ন রকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কথা বলা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি দেখো ইকো R1 এই যে নামটা করা হয়েছে এটা কেন করা হয়েছে এইটা খুব ভালো করে বুঝবে, কারণ এটা মাঝে মাঝে লিখতে দেয়। অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের যে নামকরণ করা হয় তার পেছনে কারণ হচ্ছে দেখো প্রথম ইকো R1, এখানে ইকো কথাটার অ্যাকচুয়ালি দেখো প্রথম ইটা এসছে
এসকেরিচিয়ার মানে জেনাস নামের প্রথম অ্যালফাবেটটা, আর ইকোলাই, তো সেই জন্য দেখো স্পিসিসের প্রথম দুটো অ্যালফাবেট ব্যবহার করা আছে, সেই জন্য ইকো। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার স্টেন। ব্যাকটেরিয়ার বিভিন্ন অ্যাকচুয়ালি ভেরিয়েন্ট হয়, তো সেই ব্যাকটেরিয়ার স্টেন হিসেবে এটাকে বলছে যেটা, সেটা হচ্ছে আর, মানে রাফ স্টেন। অ্যাকচুয়ালি ইকোলাই ব্যাকটেরিয়ার উপরেতে কোনো ক্যাপসুল থাকে না, তো ক্যাপসুল না থাকার জন্য উপর যে পোর্শনটা সেটা রাফ হয়, খসখসে হয়, তো সেই কারণে অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় রাফ স্টেন। আর অন্যদিকে ওয়ান মনে হচ্ছে অ্যাকচুয়ালি ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আবিষ্কৃত প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেই অর্থে এটাকে 1 নাম্বার দেওয়া হয়েছে। তো সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি ওরকম নামকরণ করেছে যে ইকো আর 1, তো এই হিসেবে এটা করছে। এবার দেখো ইকো আর 1 যখন মানে বলা হচ্ছে, তখন ইকো আর 1-এর ক্ষেত্রে যে জিনিসটা হয়, দেখো এর যে সিকোয়েন্সটাকে ও ডিটেক্ট করে, এটা সেটা দেখানো হয়েছে যে এটা সিকোয়েন্সকে ডিটেক্ট করে, এবং যখনই ওটা কাটছে, দেখো স্ট্যাগার কাটছে, তার জন্য দেখো সেখানে স্টিকি এন্ড, যেটা সেই স্টিকি এন্ড তৈরি হচ্ছে। সেই রকমই দেখো আলাদা আলাদা প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেগুলো রয়েছে, সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলোর তাদের অ্যাকচুয়ালি দেখো রেকগনিশন সিকোয়েন্সগুলোকে এখানে বলা হয়েছে, এবং কোন জায়গায় কাটছে সেগুলো দেখো দেখানো হচ্ছে, এবং ন্যাচারালি বোঝা যাচ্ছে যে দেখো এটা স্টিকি এন্ড তৈরি করছে, এটা স্টিকি এন্ড তৈরি করছে, এটা স্টিকি এন্ড তৈরি করছে, কিন্তু এই দুটো দেখো ব্লান্ট এন্ড তৈরি করছে। তাহলে ব্লান্ট এন্ড তৈরি করলে একটু আগে বললাম যে সেই জিনিসগুলো বায়োটেকনোলজিতে ব্যবহার কিন্তু খুব কম, আর যদি একান্তই এটাকে ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম ইউজ করতে হবে, এবং সেই টার্মিনাল ট্রান্সফারেজ এনজাইম দিয়ে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি স্টিকি এন্ডে কনভার্ট করে সেটাকে ব্যবহার করতে হবে। এবার দেখো একটা কথায় আসছি, সেটা হচ্ছে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল একটা ইমিউন সিস্টেম বলা যেতে পারে। যে ওয়ার্নার আরবার সে ইকোলাই ব্যাকটেরিয়ার উপরেই এটা কিন্তু দেখেছিল। এবার এ দেখেছিল যে যখনই কোনো একটা ইকোলাই ব্যাকটেরিয়ার দেহেতে কোনো ভাইরাস ঢোকে, সেখানে সে কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তৈরি করে, এটা ঠিকই, কিন্তু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দুটো কাজ করে। একদিকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ফার্স্ট কাজ হচ্ছে যে সে ফরেন যে ডিএনএটা আসছে, যেটা ধরো অন্য কোনো ভাইরাস থেকে আসতে পারে বা অপর কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে আসতে পারে, সেইখানকার অ্যাকচুয়ালি 5' প্রান্ত থেকে, তার ডিএনএর 5' প্রান্ত থেকে এই ফসফোডাইএস্টার বন্ডগুলোকে ভেঙে ভেঙে দেয়, যার জন্য দেখা যায় আলটিমেটলি যে যে ফরেন ডিএনএ যেটা রয়েছে সেটা নষ্ট করে দেয়। তার মানে অ্যাকচুয়ালি দেখো যেটা বলছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একদিকে কি করছে, ফরেন ডিএনএ অর্থাৎ বাইরে থেকে যে ডিএনএটা আসছে সেটা ভাইরাল অর ব্যাকটেরিয়াল, সেটাকে প্রথম জিনিস হচ্ছে ও ডিস্ট্রয় করছে। তার সাথে সাথে নিচের ডিএনএটা আবার যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য কিন্তু দেখা যায় যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সে কিন্তু মিথাইলেজ বলে একটা এনজাইম অ্যাকচুয়ালি তৈরি করার জন্য, মিথাইলেজ এনজাইম প্রডিউস করার জন্য স্টিমুলেশন দেয়, এবং দেহের মধ্যে যখনই ব্যাকটেরিয়ার সেলের ভেতর যখনই এই মিথাইলেজ এনজাইম তৈরি হয়, সেইটা দিয়ে সে তার নিজের যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ সিকোয়েন্সের ওপরেতে বেশ কিছু নাইট্রোজেন বেসেতে মিথাইল গ্রুপ অ্যাটাচ করে দেয়। তাহলে মিথাইলেশন হওয়ার জন্য তার দেখো বেসগুলো মডিফাই হয়ে যায়, এবং ওই এটিজিসি সিকোয়েন্সের বেসগুলো মডিফাই হয়ে যাওয়ার জন্য দেখো ন্যাচারালি দেখা যায় ওই এনজাইমগুলো নিজের ডিএনএকে কখনো কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু অ্যাকচুয়ালি যে ডিএনএটা এসে ঢুকেছে অর্থাৎ যেটা ভাইরাসের ডিএনএ, সেইটাকে নষ্ট করে দিচ্ছে। তো সেই জন্যই এই জিনিসটাকে বলছে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, যেটা ইউটিলাইজ করে অ্যাকচুয়ালি দেখো যে মানে ব্যাকটেরিয়া যেটা করে সেটা হচ্ছে ভাইরাসের ডিএনএকে নষ্ট করে দেয়, আর নিজের ডিএনএকে সে কিন্তু প্রোটেক্ট করছে। তাহলে দেখো তার দুটো ফাংশন রয়েছে, একটা হচ্ছে ভাইরাল ডিএনএকে নষ্ট করছে, আর নিজের ডিএনএকে মিথাইলেশন করে সে কিন্তু প্রোটেক্ট করে নিচ্ছে। এবার দেখো পরে যেটা আমরা আসছি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেমন একটা খুব ভাইটাল মানে পার্ট, বা অ্যাকচুয়ালি দেখো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি খুব ইম্পর্টেন্ট একটা টুল, সেই রকমই কিন্তু প্লাজমিড ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরটা দেহের ভেতরেতে মানে প্লাজমিডটার দেহের ভেতরেতে মানে জিন অফ ইন্টারেস্টটাকে প্রবেশ করিয়ে অন্য হোস্টের বডিতে ঢোকানো হবে, সেই ভেক্টরটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং প্লাজমিড ভেক্টর যেটা আমরা ইউজ করি, সেই প্লাজমিড মানে হচ্ছে সব দেখো এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, মানে মেন ডিএনএ ছাড়া যে ডিএনএ গুলো থাকে সেটাই হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এবং আমরা জানি যে ব্যাকটেরিয়াল কনজুগেশনের মাধ্যমে এই প্লাজমিড ডিএনএর মধ্যেতে এক্সট্রা কিছু ক্যারেক্টার থাকে, তারা কিন্তু একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে এই ক্যারেক্টারগুলো তারা কিন্তু ট্রান্সফার করতে পারে। তো সেই জন্যই দেখো এই যে জিনিস যেগুলো রয়েছে এইগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্লাজমিড ভেক্টর। এবার প্লাজমিড ভেক্টর এইগুলো দেখো ন্যাচারালি ব্যাকটেরিয়াল কনজুগেশনে ইউজ হয়, এবং তার সাথে সাথে দেখা যায় যে এই যে ধরো প্লাজমিড ভেক্টর যেটা রয়েছে, এই প্লাজমিড ভেক্টরের যে সংখ্যাটা
সেটা কিন্তু সব জায়গায় যে ফিক্স থাকবে তা নয়। কোথাও দেখো এটা সংখ্যা একটাও হতে পারে, কোথাও এটা সংখ্যা অনেক বেশি হতে পারে। যদি একটা করে কোনো ক্ষেত্রে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে একটা করেই প্লাজমিড উপস্থিত থাকে, তখন তাকে অ্যাকচুয়ালি বলা হয় সিঙ্গেল কপি প্লাজমিড। আর যদি দেখা যায় যে কোনো ব্যাকটেরিয়ার মধ্যেতে কোনো প্লাজমিড হয়তো প্রচুর বেশি পরিমাণে আছে, তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে মাল্টি কপি প্লাজমিড। এবার দেখো তাহলে এইরকম টাইপের কথাটা বলা হয়। এবার ধরো সেই রকম একটা প্লাজমিড ভেক্টরের কথা অ্যাকচুয়ালি বলা হয়। আর একটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে ক্লোনিং ভেক্টর, এক্সপ্রেশন ভেক্টর। ক্লোনিং ভেক্টর মানে হচ্ছে যদি আমরা কোনো সময় কোনো একটা ডিএনএ কে জাস্ট কপি করার জন্য বা ডিএনএ এর পরিমাণকে বাড়ানোর জন্য আমরা যদি কোনো সময় কোনো প্লাজমিডকে ইউজ করে থাকি, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লোনিং ভেক্টর। আর এক্সপ্রেশন ভেক্টর বলতে বোঝানো হয়, মানে ক্লোনিং ভেক্টর মেনলি ইউজ করা হয় ধরো কোনো ক্ষেত্রে হয়তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, হয়তো কোনো ক্রাইম বা কিছু হয়েছে, সেখান থেকে অ্যাকচুয়ালি যে সাসপেক্ট যার তার হয়তো ব্লাড ড্রপ বা চুল পাওয়া গেছে, তো সেখান থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করা হয়েছে, কিন্তু সেই ক্লুটা খুব কম আছে বলে আমরা চাইছি যে ফার্স্ট ওই ডিএনএ যেটা ওখানে পাওয়া গেছে সেটাকে একটু বাড়িয়ে নিতে। কারণ বাই চান্স কোনো ল্যাবরেটরি টেস্ট করতে গিয়ে ওই ডিএনএটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ক্লুটাই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করা হয় যে ওই ডিএনএটাকে নিয়ে অ্যাকচুয়ালি ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই ডিএনএটাকে বাড়িয়ে নেওয়া হয়। তাহলে এখানে দেখো ওই ডিএনএটাকে পরিমাণে বাড়াচ্ছি, তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে ডিএনএটাকে বাড়ানো। তো তখন অ্যাকচুয়ালি সেখানে প্লাজমিডটাকে ইউজ করছি আমরা ক্লোনিংয়ের জন্য, সেই জন্য তখন প্লাজমিডটাকে বলা হবে ক্লোনিং ভেক্টর। কিন্তু আমি যদি ধরো ইনসুলিন প্রোডাকশন করতে চাই, তখন কিন্তু ইনসুলিনের ডিএনএটা আমার ইন্টারেস্টের জায়গা নয়। আমি অ্যাকচুয়ালি চাইছি যে ওই ডিএনএটা থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটা আমার ইন্টারেস্ট। তো সেই কারণে যখন ওইভাবে আমরা কাজটা করছি যে ওই প্রোটিনটা আমার কাছে ইম্পর্টেন্ট, তখন যখন আমি প্লাজমিডকে ইউজ করছি তখন সেটাকে বলছি এক্সপ্রেশন ভেক্টর। তাহলে দেখো ক্লোনিং পারপাসে ইউজ হলে সেটাকে বলবে ক্লোনিং ভেক্টর, আর সেখান থেকে প্রোটিন যেটা তৈরি হচ্ছে সেটা যদি আমি মানে তৈরির জন্য ব্যবহার করি তখন সেটাকে বলা হয় এক্সপ্রেশন ভেক্টর। এবার তাহলে এই হচ্ছে দেখো অ্যাকচুয়ালি ভেক্টর বা প্লাজমিড সম্পর্কে কিছু আইডিয়া। এবার দেখো আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে ট্রান্সফরম্যান্ট। অর্থাৎ যখন আমি কোনো সময় একটা ভেক্টরকে নিলাম, ধরো কোনো একটা ভেক্টরের আমি সেখান থেকে এক্সট্র্যাক্ট করেছি, ধরো আমি সাপোজ কোনো একটা ব্যাকটেরিয়া থেকে আমি একটা প্লাজমিডকে বার করেছি। প্লাজমিডকে বার করার পর সেখানে নতুন কোনো একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছি। এবার ইন্ট্রোডিউস করার পর যদি সেটাকে সেকেন্ড আবার ব্যাকটেরিয়ার মধ্যে দিই, মানে ধরো একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমি প্লাজমিড বার করলাম এবং প্লাজমিড বার করার পর সেখানেতে আমি ইনসুলিনের ডিএনএটাকে ইনসার্ট করে দিয়েছি, দিয়ে ওই যে রিকম্বিনেন্ট যে ডিএনএটা তৈরি হলো ওটা আমি সেকেন্ড কোনো একটা ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের ভেতর দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পর আমি খেয়াল করছি যদি ইকোলাই ব্যাকটেরিয়াটা দেহের ভেতরেতে ইনসুলিন প্রোডাকশন স্টার্ট হয়, তাহলে তখন সেটা অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ওখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্রেস হচ্ছে ক্যারেক্টারটা। তাহলে স্বাভাবিকভাবেই তখন অ্যাকচুয়ালি ওই ব্যাকটেরিয়াটাকে আমি বলতে পারবো ট্রান্সফরম্যান্ট, মানে ওর মধ্যে ট্রান্সফার হয়েছে বা ওর মধ্যে ওই যে আমি ডিএনএটা ইনসার্ট করেছি সেটা কিন্তু তার বহিঃপ্রকাশ শুরু করেছে। আর যদি দেখা যায় ওই প্লাজমিডটা দেওয়ার পর ওটা কাজ করছে না, সেটা যে কোনো কারণেই হোক, কোনো ত্রুটির জন্য হয়তো ওটা কাজ করছে না বা ঠিকমতো হয়তো ওটা অ্যাকচুয়ালি বাইন্ড করেনি বা ঠিকমতো স্ট্রাকচারটা তৈরি হয়নি, তো সেইটা যদি হয় তখন ওগুলো যখন এক্সপ্রেস হবে না তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে নন ট্রান্সফরম্যান্ট। তাহলে দেখো যে প্লাজমিড যেটা রয়েছে সেই প্লাজমিডের উপরে ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন রকমের কাজ এখানেতে করে থাকি, এবং প্লাজমিডটাকে অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানেতে আমরা বিভিন্ন রকম ধারণার কথা সেখানেতে দেখো বলতে পারছি। এবার ন্যাচারালি দেখা যায় যে এখানেতে মানে সবসময় যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে যদি কোনো সময় অ্যাকচুয়ালি মানে মানে এখানে সিঙ্গেল কপি প্লাজমিডের তুলনায় হয়তো দেখা গেল আমি একটা প্লাজমিড এখানে রিকম্বিনেন্ট প্লাজমিড প্রবেশ করালাম, কিন্তু সে নিজেই হয়তো সংখ্যায় প্রচুর বেড়ে নিজের দেহের ভেতরেই হয়তো অনেক কটা কপি তৈরি করে নিতে পারে। তাহলে তখন কি হবে, একটা মানে সেই রকম টাইপের যদি মাল্টি কপি প্লাজমিড পাওয়া যায় যারা কোনো ব্যাকটেরিয়ার ভেতর ঢুকে নিজেই সংখ্যায় কয়েকটা ডিভিশন করে হয়তো একটা প্লাজমিড আমি এখানে প্রবেশ করেছি, সেই প্লাজমিডটা 2-3টে প্লাজমিড তৈরি করে নিয়েছে, তাহলে ন্যাচারালি যেটা সুবিধা হয় সেটা হচ্ছে সেই রকম প্লাজমিডের মধ্যে যদি ক্যারেক্টারটা দেওয়া হয় তাহলে দেখা যায় যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে যেই প্লাজমিডটা ঢোকালাম নিজেই নিজেকে রেপ্লিকেট করে সেখানে একটা প্লাজমিড থেকে হয়তো আমি বললাম 8-10টা প্লাজমিড তৈরি করে নিয়েছে। তাহলে ন্যাচারালি দেখো একটা যদি থেকেই যদি অনেক কটা কপি তৈরি করে নেয় নিজে নিজে, তাহলে সুবিধা সেটা হচ্ছে এর মধ্যে যে জিন অফ ইন্টারেস্টটা আমি দিয়েছি, ইনসুলিনের যে ডিএনএটা দিয়েছি সেটাও তো কপি হয়ে গেছে 10 কপি।
তাহলে একটা প্লাজমিড বা একটা ইনসুলিন মানে ডিএনএ যতটা না সেই ইনসুলিন প্রডিউস করবে, একটা সেলের মধ্যে যদি 10টা ইনসুলিনের ডিএনএ হয়ে যায় তাহলে সে বেশি প্রোডাকশন করবে। এবং দেখো মাল্টি কপি প্লাজমিড এমনও হতে পারে যে 1000 কপি হয়ে গেল। তাহলে প্রত্যেকটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার মধ্যেতেই দেখো প্রচুর পরিমাণে তারা কিন্তু অ্যাকচুয়ালি মানে ইনসুলিন তৈরি করবে। এবার এটাকে যখন কালচার মিডিয়ামে দেবো তাহলে সেখানেতে ওরা যখন র্যাপিড হারে বাড়তে থাকবে, ওই যে আমি একটু আগে বললাম যে 10 গ্রাম ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে ফেলে দিলে একদিনে 1 টনে কনভার্ট হতে পারে। তাহলে 1 টনের মধ্যে দেখা যাবে যে সেখানকার হয়তো 40% বা 30% যেটা সেটা গোটাটাই কিন্তু ইনসুলিন প্রোডাকশন হবে, কারণ ইনসুলিনের ডিএনএটা ওখানেতে কপি হয়ে গেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইনসুলিন যেহেতু ব্যাকটেরিয়া কোথাও ইউজ করছে না, সেই জন্য গোটাটাই তো স্টোর হয়ে যাচ্ছে ওর সেলের ভেতর, তো ন্যাচারালি সেখানে কিন্তু প্রোডাকশনটা আরও অনেক বেড়ে যায়। তো এই সমস্ত প্রপার্টিগুলোকে দেখেই সবসময় প্লাজমিড যেটা সেটাকে চুজ করা হয়। এবার সবসময় প্লাজমিড ভেক্টর যখনই আমরা ব্যবহার করছি তখন প্লাজমিড ভেক্টরের বেশ কতগুলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টার থাকতে হয়। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে প্লাজমিড ভেক্টর যেটা আমরা ইউজ করব, যে প্লাজমিড যেটা ইউজ করব সেখানকার মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে। অর্থাৎ কোনো সময় আমি হয়তো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে যে কাটছি সেই কাটাটা হয়তো অরিজিন অফ রেপ্লিকেশনেই কাটলো। অরিজিন অফ রেপ্লিকেশন হচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি এই ডিএনএটা কপি হয়, এবং এটা ধরো এখান থেকে এই যে ডিএনএটা রয়েছে এটা যখন কপি হয়ে সেকেন্ড একটা প্লাজমিড তৈরি করতে যাবে, এইখান থেকে কপি স্টার্ট হয়ে পুরো জিনিসটা কপি হয়ে আবার দেখো এখানেতে ফিরে আসবে। তাহলে দেখো একদম রিং এর মতো আবার একটা সেকেন্ড ডিএনএ তৈরি করবে। এবার যেখান থেকে অ্যাকচুয়ালি ডিএনএটা কপি হয় সেই জায়গাটাই যদি অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কেটে যায় তাহলে তো এটা আর কাজ করতে পারবে না, কারণ আমি ডিএনএ এখানে প্রবেশ করালাম, কিন্তু এই প্লাজমিডটা যখন কোনো হোস্ট সেলেতে দেবো মানে অপর কোনো ইকোলাই ব্যাকটেরিয়াতে দেবো তার দেহেতে তার সে বাড়তে পারবে না। তো অবভিয়াসলি অরিজিন অফ রেপ্লিকেশন যেটা সেইটা কিন্তু সবসময় ঠিকঠাক ইনট্যাক্ট থাকতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে রেকগনিশন সাইট। রেকগনিশন সাইট যেটা সেইটা কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে মাল্টিপল ক্লোনিং সাইট, যেটাকে এখানে MCS এটাকে বলছে। অ্যাকচুয়ালি মাল্টিপল ক্লোনিং সাইটেই ওই সমস্ত যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলো সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সগুলো থাকে, এবং এই জায়গাগুলোকেই কেটে কেটে কিন্তু নিজের জিন অফ ইন্টারেস্ট যেটা সেটাকে প্রবেশ করানো হয়। তাহলে এই মাল্টিপল ক্লোনিং সাইট বা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাকেই বলে রেকগনিশন সাইট বা মাল্টিপল ক্লোনিং সাইট। তো মাল্টিপল ক্লোনিং সাইট কিন্তু থাকতে হবে প্লাজমিডে, নইলে কিন্তু কোনো কাজ করা যাবে না। আর একটা হচ্ছে সিলেক্টেবল মার্কার। সিলেক্টেবল মার্কার হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পাওয়ার। সিলেক্টেবল মার্কার হচ্ছে এমন একটা প্রপার্টি যেটার মাধ্যমে আদৌ এই প্লাজমিডটা অ্যাকচুয়ালি কোনো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো কি করলো না। কারণ যখন আমি কোনো সময় একটা ব্যাকটেরিয়া মানে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করার পর মানে এই যে প্লাজমিড যেটা রিকম্বিনেন্ট প্লাজমিডটা তৈরি করার পর সেটা ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের ভেতরেতে প্রবেশ করাতে গেলাম, এবার এটা কি আদৌ প্রবেশ করলো? কারণ অ্যাকচুয়ালি খালি চোখে কখনোই কিন্তু কোনো ডিএনএকে দেখা যায় না, খালি চোখে চোখ মানে অ্যাকচুয়ালি কোষই দেখা যায় না, তো ডিএনএ কি করে দেখবো? তো সেই জন্য যখনই এটা অ্যাকচুয়ালি কোনো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হলো, আদৌ এই জিনিসটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো কি করলো না সেইটা বোঝার উপায় হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার যেটা যে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিডের একটা স্পেশাল প্রপার্টি, যে কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যেতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার এটা প্লাজমিডের মধ্যে থাকে, সেই জন্য দেখা যায় কোনো স্পেসিফিক ওষুধেও দিলেও সেই ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয় না। তো ন্যাচারালি দেখা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার এই মানে আইডিয়াটাকে অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি অনেক সময় অনেক রকম প্লাজমিড সেখানে প্রিপেয়ার করা হয়। তো সেইগুলো সম্পর্কেও আমরা দেখবে একটু পরে পড়বো যে কিভাবে সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পাওয়ারটাকে কাজে লাগানো হয় এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিকের রেসপেক্টে কিভাবে ওটা অ্যাকচুয়ালি প্রোটেক্ট করছে সেটা সম্পর্কে এখানেতে আমরা পড়বো দেখবে। তো এবার প্লাজমিড বিভিন্ন টাইপের হয়। যখন কোনো প্লাজমিড ব্যাকটেরিয়া কনজুগেশনের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করতে পারে, তো সেই ধরনের প্লাজমিডকে বলা হয় এফ প্লাজমিড। যে সকল প্লাজমিডের অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পাওয়ার আছে তাদেরকে বলা হয় আর প্লাজমিড। তাহলে বুঝতেই পারছো অ্যাকচুয়ালি আমরা এখানে যে প্লাজমিডগুলোকে ব্যবহার করব সেগুলো হচ্ছে সবই কিন্তু আর প্লাজমিড হতে হবে। সেকেন্ড হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখো যে এখানেতে কিছু প্লাজমিড অ্যাকচুয়ালি রয়েছে, মানে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি প্লাজমিড তো থাকে। তো দেখা যায় যে মানে অ্যাকচুয়ালি কল প্লাজমিড বলে এক ধরনের প্লাজমিড আছে। এই ধরনের যে প্লাজমিডগুলো রয়েছে সেটা অ্যাকচুয়ালি কলিসিন বলে একটা প্রোটিন, যে কলিসিন প্রোটিন মানে তার অ্যাকচুয়ালি কোড বহন করে। এবার কলিসিন প্রোটিনের
অ্যাকচুয়ালি স্পেশালিটি কি, সেটা হচ্ছে যে যেটা এর হোস্ট সেল মানে কলিসিন প্রোটিন যেটা করে, যে অ্যাকচুয়ালি যার মধ্যেতে এ আছে, মানে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ধরো প্লাজমিডটা আছে, ইকোলাই ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোনো ব্যাকটেরিয়ার প্রোটিন যদি ওর চারপাশে থাকে সেটাকে নষ্ট করে দেয়। তাহলে ন্যাচারালি দেখো এইরকম কল প্লাজমিডের মধ্যে আমি যদি আমার জিন অফ ইন্টারেস্টটাকে প্রবেশ করাই, ইনসুলিন হয়তো প্রবেশ করালাম, তাহলে সেইটাকে দিয়ে আমি কিন্তু কখনোই মানে অ্যাকচুয়ালি কাজ করতে পারবো না। তার কারণ হচ্ছে কি, যে যখনই আমি দেখো মানে ইনসুলিনের ডিএনএটা এই কল প্লাজমিডের মধ্যে দিয়ে ভেতরে ঢোকাতে যাব, তাহলে মুশকিল যেটা হবে, যখনই দেখো ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে ইনসুলিন তৈরি হবে, ওটা যেহেতু আননোন প্রোটিন, তাহলে ওটাকে তো ডিস্ট্রয় করে দেবে। তাহলে ন্যাচারালি কল প্লাজমিড কিন্তু সেখানে তো আমি ইউজ করতে পারবো না। অন্যদিকে দেখো থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ডিগ্রেডেশন প্লাজমিড। ডিগ্রেডেশন প্লাজমিড যেটা হয়, যে প্লাজমিডগুলো অ্যাকচুয়ালি যেখান থেকে যে প্লাজমিডগুলো থেকে এনজাইম যেগুলো তৈরি হয়, সেগুলো বিভিন্ন জিনিসকে ভেঙে দিতে বা ডাইজেস্ট করতে হেল্প করে। তো ন্যাচারালি দেখো ডিগ্রেডেশন প্লাজমিড যদি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আবার মুশকিল যেটা হবে সেটা হচ্ছে যে ওরা যেহেতু ডিগ্রেডেশন করে, তো ইনসুলিন তৈরি হলেও সেটা ভেঙে যেতে পারে, কারণ ডিগ্রেডেশন প্লাজমিডে বিভিন্ন রকমের এনজাইম তৈরি করে এবং আননোন প্রোটিন যেগুলো হোস্ট সেলের নয়, মানে ইকোলাই ব্যাকটেরিয়া নয়, সেগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারে। তাহলে এই ধরনের জিনিসটাকেও আমি খুব একটা ব্যবহার করতে পারবো না। আর ভিরুলেন্ট প্লাজমিড হচ্ছে যে প্লাজমিডগুলোর উপস্থিতির জন্য কোনো একটা ব্যাকটেরিয়া ক্ষতিকারক হয়ে যায় বা মানুষের ক্ষতি সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় প্যাথোজেনিক অ্যাকচুয়ালি প্লাজমিড। এই প্লাজমিডও ইউজ করতে পারবো না, কারণ যখন আমি ইনসুলিন প্রোডাকশন করে ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করে ইনসুলিনটা এক্সট্র্যাক্ট করতে যাব, বাই চান্স যদি প্রসেসে কোনো ত্রুটি থেকে যায় এবং যদি কিছু ইকোলাই ব্যাকটেরিয়া ইনট্যাক্ট ওই অবস্থায় মানুষের দেহেতে ঢুকে যায়, তাহলে তারা কিন্তু রোগ সৃষ্টি করে দিতে পারে। সুতরাং এই ধরনের প্লাজমিডকেও আমরা ইউজ করতে পারবো না। এখানে দেখো তাহলে বিভিন্ন ক্যাটাগরির প্লাজমিড অ্যাকচুয়ালি আছে, কিন্তু এই বিভিন্ন ক্যাটাগরির প্লাজমিডের থাকলেও আমরা শুধুমাত্র ইউজ করি যেটা, সেটা হচ্ছে আর প্লাজমিড। আর প্লাজমিড মানে হচ্ছে যেখানকার মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ার আছে, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়ারের যে প্লাজমিডগুলো আছে, সেই প্লাজমিডগুলোই আমরা অ্যাকচুয়ালি দেখা যায় যে এই রেজিস্ট্যান্ট পাওয়ারের প্লাজমিডগুলোই আমরা সব থেকে বেশি ইউজ করি। আর কল প্লাজমিড যেটা, এটা কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, কিছু ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু সেটা আমরা যে পারপাস অ্যাকচুয়ালি যে পারপাসে আমরা ওই জিনিসটাকে তৈরি করছি, সেই পারপাসের ভিত্তিতে অনেক সময় কল প্লাজমিডকে ইউজ করা যেতে পারে কিছু রেস্ট্রিক্টেড জায়গাতে, কিন্তু বাকি যে প্লাজমিডগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব একটা ইউজ করা হয় না। এবার দেখো যে মেনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আর প্লাজমিড, এবং এটা দিয়েই কিন্তু কাজগুলো করা হয়। এবার দেখো পড়বো আমরা বিভিন্ন টাইপের প্লাজমিড যেগুলো ইউজ করা হয়। এবার যখনই প্লাজমিডের কথা বলা হয়, প্লাজমিড নিয়ে সবার ফার্স্টে এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজ যে জায়গাতে হয়েছিল সেটা হচ্ছে ইউএসএর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এবং সবার প্রথম প্লাজমিড নিয়ে কাজ করেছিল দুজন, একজন হচ্ছে উইলিয়াম হেজ আর অন্যদিকে দেখো জোসুয়া লিডারবার্গ। এই দুজন সায়েন্টিস্ট সবার প্রথম প্লাজমিড নিয়ে কাজ করেছিলেন 1952-তে। তারা বিভিন্ন টাইপের প্লাজমিড আইসোলেট করে সেগুলো নিয়ে কাজ করেছিলেন। তো সবার প্রথম যে দুজন বিজ্ঞানী সব থেকে বেস্ট প্লাজমিড সবার ফার্স্ট পান, যেটা বায়োটেকনোলজিতে খুব ভালোভাবে ইউজ করা হয়, সেই প্লাজমিডটা যারা আবিষ্কার করেছিলেন সেই প্লাজমিডটার নাম ছিল PBr322। এবার এটা দুজন সায়েন্টিস্ট, একটা হচ্ছে ফ্রান্সিসকো বলিভার আর রেমন্ড রড্রিগেজ। এই বলিভার আর রড্রিগেজ এদের আবিষ্কৃত প্লাজমিড, এই যে নামকরণটা যেটা করা হয়েছে পি ফর প্লাজমিড, BR এটা হচ্ছে বলিভার আর রড্রিগেজ, 322 এদের আবিষ্কৃত 322 নম্বর প্লাজমিড। এই প্লাজমিডটা বায়োটেকনোলজিতে প্রচুর পরিমাণে ইউজ হয় এবং ইকোলাই ব্যাকটেরিয়া থেকে এই প্লাজমিডটা এরা এক্সট্র্যাক্ট করেছিলেন, সেটা হচ্ছে 1977-এ। এবং এখানে দেখো অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন রকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের এখানে সাইট রয়েছে, এই যে BAM-H1 বা দেখো এখানে EcoR1, এই যে দেখো এইগুলো হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের যে সাইট যেগুলো রয়েছে সেগুলো। আর এটা ছাড়াও দেখো এখানে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট পাওয়ার আছে, টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট পাওয়ার, মানে ওই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পাওয়ারের কথা বলছিলাম, সেই তিনটেই প্রপার্টি এদের মধ্যে রয়েছে। প্রথম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন আছে, সেকেন্ড হচ্ছে এখানে দেখো মাল্টিপল ক্লোনিং সাইট বা রেকগনিশন সাইট আছে যেখানে কেটে ডিএনএকে ঢোকানো সম্ভব, আর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট পাওয়ার বা টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট পাওয়ার আছে। তার মানে এটা হচ্ছে এক ধরনের আর্ট প্লাজমিড, খুব ভালোভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। এবং এখানে মাঝে মাঝে এইটা লিখতে দেওয়া হয় যে PBR এর পুরো কথার মিনিং কি, সেটা হচ্ছে P ফর প্লাজমিড, বলিভার আর রড্রিগেজ এদের আবিষ্কৃত 322 নম্বর প্লাজমিড।
তো সেই জন্য দেখো এই বলিভার রড্রিগেজের কথাটা এখানেতে চলে আসে। তো PBr322 খুব ইম্পর্ট্যান্ট একটা প্লাজমিড, তো এটা প্রচুর ব্যবহার হয়। এটা ছাড়াও দেখো আরও যে প্লাজমিড রয়েছে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে PUC19 যেটা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে প্লাজমিড। ইউসি মানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার পাবলিশ করা মানে বা নিজস্ব রিসার্চে 19 নম্বর যে প্লাজমিড সেটা। এবং দেখো 2686টা বেস পেয়ার দিয়ে এটা তৈরি হয়। যেমন দেখো আগেরটা যেটা তুমি দেখলে যে তোমার PBr322, সেটা 4361টা বেস পেয়ার দিয়ে এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি তৈরি হয়। এবার এখানকার স্পেশালিটি হচ্ছে PUC19 এই জন্য পপুলার কারণ এর দেখো অরিজিন অফ রেপ্লিকেশন রয়েছে এবং এর অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট পাওয়ার রয়েছে। আর মাল্টিপল ক্লোনিং সাইটে দেখো কত রকমের সেখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এটা কাটা যেতে পারে, তাহলে কত রকমের মানে অ্যাকচুয়ালি ডিএনএ সিকোয়েন্স এখানে অ্যাড করা সম্ভব, দেখো তার অ্যাভেলেবিলিটি কত বেশি সেটা এখানে দেখানো হচ্ছে। সেই জন্য এই সমস্ত প্লাজমিডের প্রয়োগটা বা অ্যাপ্লিকেশনটাও কিন্তু অনেক বেশি। এবার দেখা যায় যে যেমন আমরা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার কথা বলছি, সেরকম অনেক সময় অ্যাকচুয়ালি সাটল ভেক্টর মানে কিছু এমন ভেক্টর আছে যে ভেক্টরগুলো অ্যাকচুয়ালি এরকম ধরো প্লাজমিড আছে যে প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশন মানে সাটল ভেক্টরের বিশেষত্ব হচ্ছে তার অরিজিন অফ রেপ্লিকেশন। এটা প্রোক্যারিওটেরও অরিজিন অফ রেপ্লিকেশন আছে, ইউক্যারিওটেরও অরিজিন অফ রেপ্লিকেশন আছে। মানে এই প্লাজমিডটাকে আমি যদি কোনো ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিই যেটা ইস্ট থেকে তৈরি করা হয়, যদি কোনো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিই মানে প্রোক্যারিওটের মধ্যে দিয়ে দিই, তাহলে সে প্রোটিন তৈরি করতে পারবে। আবার এখানেতে কোনো একটা ডিএনএকে প্রবেশ করিয়ে সেটা যদি আমি কোনো একটা ইউক্যারিওটিক সেলে দিয়ে দিই, মানে ধরো ইস্টের মধ্যেই দিয়ে দিলাম, মানে কোনো ফাঙ্গাসের মধ্যে দিয়ে দিলাম, কোনো প্ল্যান্টের মধ্যে দিয়ে দিলাম বা কোনো অ্যানিমেলের মধ্যে দিয়ে দিলাম, তার দেহেতেও কিন্তু ও ওই প্রোটিনটা তৈরি করার ক্ষমতা রাখবে। তো এই ধরনের ভেক্টরকে অ্যাকচুয়ালি বলা হয় সাটল ভেক্টর, যেখানে কি করেছে যে ইউক্যারিওটিক মানে একটা জীব থেকে ধরো মানে ইস্ট থেকে তার যেটা অরিজিন অফ রেপ্লিকেশন সেটা কেটে বার করে নেওয়া হয়েছে এবং আর্টিফিশিয়ালি সেটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশনের পাশে। তাহলে এখন যেটা হয়ে গেছে যে এই মানে প্লাজমিড যেটা তৈরি হয়েছে এটা দেখো পুরোপুরি এমনভাবে কম্বিনেশনে তৈরি হয়েছে, এটা প্রোক্যারিওটের দেহেতে দিলেও এটা বাড়বে, ইউক্যারিওটের দেহেতে দিলেও বাড়বে। তো এই ধরনের ভেক্টরকে অ্যাকচুয়ালি বলা হয় সাটল ভেক্টর, যেমন এক্সাম্পল হচ্ছে ইস্ট এপিজোমাল প্লাজমিড। অন্যদিকে দেখা যায় যে যেহেতু ভাইরাস, আমরা জানি যে ভাইরাস নিজে থেকেই কোনো একটা হোস্ট সেলের বডির ভেতরে ঢোকে এবং নিজের ডিএনএটাকে সেখানে ট্রান্সফার করে দেয়। সেই জন্য অনেক সময় দেখা যায় যে কোনো জীবের ডিএনএকে মডিফাই করার জন্য ভাইরাসের ডিএনএকে টার্গেট করা হয় এবং ভাইরাসের দেহকে নিয়ে তার ভেতরকার ডিএনএটাকে কেটে সেখানেতে নিজের জিন অফ ইন্টারেস্টটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, দিয়ে এই ভাইরাসটা দিয়ে ইনফেক্ট করানো হয় সেকেন্ড কোনো একটা প্লান্টকে বা কোনো অ্যানিম্যালকে, মানে যার উপরেও কাজ করে। এবার যখনই সেটা অ্যাকচুয়ালি দেওয়া হয়, এবার এর ডিএনএর মধ্যে যেহেতু আমার জিন অফ ইন্টারেস্টটাকে প্রবেশ করিয়ে দিয়েছি, তাহলে যার দেহেতেই এটা গিয়ে ইনফেক্ট করবে সেখানে কিন্তু ওই ডিএনএটা ঢুকে যাবে। তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে ভাইরাসকেও অ্যাকচুয়ালি ইউজ করা হয় ডিএনএ ট্রান্সফারের জন্য। তো সেই জন্য সেখানে দেখো অ্যাকচুয়ালি ওই ডিএনএ ট্রান্সফারের জন্য ব্যবহার করা হচ্ছে যেটা প্লাজমিড নয়, সেটা হচ্ছে লাইসোজেনিক ফাজ ভাইরাস। এবার ধরো এইরকম করি, আমি যদি কোনো সময় ধরো ওই রকম বায়োলুমিনেটিং জিনটা কোনো একটা ভাইরাসের মধ্যে তো ওরকম দিয়ে দিয়েছি, এবার এমন একটা ভাইরাসের দেহেতে দিয়েছি যেটা গিয়ে কোনো ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, তাহলে ন্যাচারালি ও কি করবে, যখন গিয়ে ওর মেন ডিএনএটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে ঢোকাবে তখন ব্যাকটেরিয়াটা থেকে রাত্রেবেলা আলো বেরোবে। এবার ধরো টব্যাকো মোজাইক ভাইরাস, এটা তামাক গাছেতে ইনফেক্ট করে। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এটা দেখো অ্যাকচুয়ালি কপি গাছের ক্ষেত্রে এটা ধরো ইনফেক্ট করছে। তো আমি যদি ওই ভাইরাসগুলোকে নিয়ে তার মধ্যে ওই রকম জেলিফিশের জিনটা দিয়ে সেটাকে দিয়ে টব্যাকো প্ল্যান্ট বা কলিফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে যদি অ্যাপ্লাই করি, তাহলে ওই ক্যারেক্টারটা কিন্তু ওই টব্যাকো মোজাইক ভাইরাস দিয়ে টব্যাকো প্ল্যান্টে তামাক গাছে ঢুকে যাবে, কলিফ্লাওয়ারের ক্ষেত্রে দিয়ে সেটা কপি গাছে ঢুকে যাবে। আবার অ্যানিমেলের ক্ষেত্রে দেখো সিমিয়ান ভাইরাস বা প্যাপিলিওমা ভাইরাসের মধ্যেতে ডিএনএটা দিয়ে যদি আমি ওটাকে অন্য কোনো অ্যানিমেলকে ইনফেক্ট করাই বা হিউম্যানকে ইনফেক্ট করাই, তাহলে হিউম্যানের মধ্যেও কিন্তু এই প্রপার্টিটা চলে যাবে। তাহলে এখানে দেখো প্লাজমিড ইউজ না করে আমরা ভাইরাসকে অ্যাকচুয়ালি ডিএনএ ট্রান্সফারের জন্য ইউজ করছি, তো এটাও অনেক সময় করা যেতে পারে। এবার দেখো আরও কিছু আছে যেটা হচ্ছে ফ্যাজমিড, এটা হচ্ছে হাইব্রিড ডিএনএ। এটা যেটা করা হয় সেটা হচ্ছে যে প্লাজমিডের সাথে যেটা করা হয় অ্যাকচুয়ালি ল্যামডা ফাজ ভাইরাসের অ্যাটাচমেন্ট সাইটে এখানে জুড়ে দেওয়া হয়, তাতে দেখা যায় ওই অ্যাটাচমেন্ট সাইটের মধ্যে তো অনেক রকম ডিএনএকে বা জিন অফ ইন্টারেস্টকে আমরা প্রবেশ করাতে পারি
এবং তার অ্যাকচুয়ালি যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে বড় আকৃতির ডিএনএকে প্রবেশ করানোর জন্য সেটা কাজে লাগতে পারে। বা কসমিট, এটাও দেখা যায় যে এটাও একটা হাইব্রিড ডিএনএ, যেটা দেখা গেল যে কোনো একটা ব্যাকটেরিয়াল প্লাজমিডের মাঝখানটা কেটে আর্টিফিশিয়ালি সেখানেতে ল্যামডা ফাজ মানে এই ভাইরাসেরই একটা মানে অংশ যেটা হচ্ছে কোহেসিভ এন্ড সেখানেতে অ্যাড করে দেওয়া যেতে পারে। এখানেও তুমি আরও মানে এই জিনিসটাই যেমন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রয়েছে, যত এখানে সাইড অ্যাড করতে পারবে তাহলে তত দেখা যাবে তোমার ফ্রিডমটা বাড়বে, আরও বেশি ভ্যারাইটির ডিএনএ বা আরও বেশি লেন্দি ডিএনএ তুমি ওখানেতে প্রবেশ করিয়ে দিতে পারবে। তো সেই কারণে এইরকম বিভিন্ন টাইপের অ্যাকচুয়ালি কম্বাইন্ড, যে কোনো সময় দেখো প্লাজমিডের সাথে ইউক্যারিওটিক সেলের একটা পার্টকে জয়েন করে দেওয়া হচ্ছে যাতে ইস্ট থেকে নিয়ে যাতে দেখা যাচ্ছে এটা প্রোক্যারিওট ইউক্যারিওট উভয় কোষই বাড়ানো যায়। আবার কখন দেখা যাচ্ছে ভাইরাস থেকে পার্ট নেওয়া হচ্ছে যাতে আরও বড় আকৃতির ডিএনএ সেখানে প্রবেশ করানো যায়, সেই কাজগুলো করা হয়। এটা ছাড়াও বর্তমানে আবার যেগুলো করা হচ্ছে সেগুলো আরও অ্যাডভান্স, সেটা প্লাজমিড নয় আর্টিফিশিয়াল ক্রোমোজোম প্রিপেয়ার করা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে তার ক্যারিং ক্যাপাসিটি যেটা আরও বেশি, মানে আরও বড় আকৃতির ডিএনএ যে কোনো হোস্ট সেলেতে ঢুকিয়ে দেওয়া যায়। তবে এটা মেনলি ইউজ করা হয় সেটা হচ্ছে জিন থেরাপি টেকনিকের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, যেখানে অ্যাকচুয়ালি মানে 2500 থেকে প্রায় 10,000 কিলো বেসের অ্যাকচুয়ালি ডিএনএকে ওখানেতে ইনসার্ট করে দেওয়া সম্ভব। আবার ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম বিএসি যেটা বলে 300 কিলো বেসের, এটা ব্যবহার করা যেতে পারে ডিএনএ ট্রান্সফারের জন্য। আর একটা হচ্ছে ট্রান্সপোজোন, যেটাকে অ্যাকচুয়ালি অনেক সময় বলা হয় জাম্পিং জিন। এটা অ্যাকচুয়ালি মানে সেখানে বারবারা ম্যাকক্লিনটক বলে একজন সায়েন্টিস্ট, সে কিন্তু মানে এই টেকনিকটা মানে সে দেখেছিল যে ভুট্টা গাছের ক্ষেত্রেতে এরকম কিছু জাম্পিং জিন আছে যারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে জেনারেশন আফটার জেনারেশন। তো এটা হিউম্যান বডিতেও আছে জাম্পিং জিন বলে, যে কিছু জিন আছে যারা কিন্তু নিজেরাই ক্রোমোসোম চেঞ্জ করতে পারে। তো নিজেরাই এনজাইম তৈরি করে ডিএনএ কাটে, আবার নিজেরাই অন্য জায়গায় গিয়ে সেই ডিএনএর সাথে অ্যাটাচ হয়ে যায়। তো সেই রকম জাম্পিং জিন চুজ করে সেখানে যদি নিজের জিন অফ ইন্টারেস্টটাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সে নিজেই কিন্তু অন্য ডিএনএতে গিয়ে প্রবেশ করে অন্য মানুষের দেহের ডিএনএতে গিয়েও প্রবেশ করে সেখানে অ্যাটাচ হয়ে যেতে পারে। তো সেই রকমভাবে যখন তৈরি করা হয় জাম্পিং জিনকে ইউজ করে, সেখান থেকে দেখো ম্যামিলিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম তৈরি হয়, যেটার মাধ্যমে আমরা ডিএনএ এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে পারি। এবার দেখো হোস্ট সেল, যে প্লাজমিড যখন আমি তৈরি করলাম সেটা কার কার মধ্যে বাড়াতে পারি। একটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দিতে পারি বা ইস্টের মধ্যেতেও দিতে পারি। আবার অন্যদিকে সেটা দেখো কোনো প্লান্ট বা অ্যানিম্যাল সেলের মধ্যেও দিতে পারি, যেমন দেখে যে বায়োলুমিনেটিং ক্যারেক্টারগুলো দিয়ে দেওয়া হচ্ছে ওইভাবে। অথবা স্পার্ম বা জাইগোটের মধ্যেও এটা দিয়ে দেওয়া যেতে পারে এবং ক্যারেক্টারকে এক্সপ্রেস করা যেতে পারে। এবার ন্যাচারাল একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেসিয়েন্স বলে একটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া আছে, যেটাকে বলা হয় নেচার্স জেনেটিক ইঞ্জিনিয়ার। অ্যাকচুয়ালি সেখানকার মধ্যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে টিআই প্লাজমিড একটা প্লাজমিড আছে, যেটা টিউমার ইনডিউসিং প্লাজমিড, সেই জন্য এটাকে বলা হয় টিআই প্লাজমিড। তো সেই অ্যাকচুয়ালি অ্যাগ্রোব্যাকটেরিয়াম যেটা করে উদ্ভিদের ক্ষেত্রে ক্রাউন গল ডিজিজ তৈরি করে, আপেলের ক্ষেত্রে বা লেবুর ক্ষেত্রে সেখানে কাণ্ড আর মূলের সংযোগস্থলে টিউমারের মতো তৈরি হয়। তো এরা এই ব্যাকটেরিয়াগুলোর এই টিআই প্লাজমিডের মধ্যেতে আমাদের নিজেদের জিন অফ ইন্টারেস্টটা যদি জাস্ট ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, তাহলে দেখা যায় এরা নিজে থেকেই অ্যাকচুয়ালি কোনো হোস্ট সেলেতে ঢুকবে। মানে ধরো উদ্ভিদের মধ্যে কোনো ক্যারেক্টার দিতে গেলে এই টিআই প্লাজমিডের মধ্যেতে ক্যারেক্টারটা দিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো একটা। এবার সেই অ্যাগ্রোব্যাকটেরিয়াম দিয়ে যদি গাছটাকে ইনফেক্ট করানো হয়, তাহলে অটোমেটিক্যালি দেখা যায় যে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের নিজস্বই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে, নিজস্ব লাইগেজ আছে, যেটা দিয়ে মেন ডিএনএকে কেটে আমার জিন অফ ইন্টারেস্টটা নিজে থেকেই ও কিন্তু ভেতরে ঢুকিয়ে দেয়। তাতে দেখা যায় যে আমাদের খুব বেশি রেগুলেশন করতে হয় না, এবং এই টিআই প্লাজমিড থাকার জন্যই কিন্তু প্লান্টেতে খুব সহজে বিভিন্ন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করা গেছে। এবং সেই জন্যই কিন্তু প্লান্ট যেগুলো আমরা চাষ করি সেগুলো ম্যাক্সিমামই কিন্তু সব জেনেটিক্যালি মডিফাইড। কিন্তু অ্যানিম্যালের ক্ষেত্রে এইরকম কোনো জিনিস এখনো অবধি পাওয়া যায়নি যেখানে খুব সহজে এইভাবে ডিএনএটা ঢোকানো যাবে। তো সেই কারণেই দেখা যায় অ্যানিম্যালের ক্ষেত্রে এই ইউজটা কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড। এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেসিয়েন্স নেচার্স জেনেটিক ইঞ্জিনিয়ার এটা খুব ভালো করে মনে রাখবে, এবং সেখানে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে টিআই প্লাজমিড, এটা খুব ভালো করে মনে রাখবে।